এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। কিরে সুব্রতা, তোকে কি বিয়ে টিয়ে দেবে না নাকি? আচমকা শুভ্রের কণ্ঠে চমকে ওঠে সুব্রতা। শুভ্র হচ্ছে সুব্রতার মামাতো ভাই। সুব্রতা পেছন ফিরে শুভ্রের দিকে তাকিয়ে দেখে শুভ্র বুকে আড়াআড়ি ভাবে দুই হাত দিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এক পা মেঝেতে আর এক পা দরজায়, মুখে লেগে আছে মিষ্টি হাসি। সুব্রতা ভ্রু কুঁচকে বলল, আপনি হঠাৎ করে আমার বিয়ে নিয়ে ভাবতে গেলেন কেন? আপনার কি আর কোনো কাজকাম নেই নাকি? সব সময় আমার পেছনে লেগে থাকেন কেন? শুভ্র দরজা থেকে সরে সুব্রতার সামনে এসে বসলো। সুব্রতার হাত থেকে মেহেদিটা নিয়ে সুব্রতার হাতে নকশা করতে করতে আফসোসের কণ্ঠে বলল, তোর বিয়ে নিয়ে তো আমাকেই ভাবতে হবে। তোর বাপ তো তোর বিয়ের কথা মুখেই আনছে না। বিয়ে ছাড়া আর কতদিন থাকবো বলতো? সুব্রতা কিছুক্ষণ চুপ থেকে শুভরে কথার মানে খুঁজতে লাগলো। কিছু বুঝতে না পেরে নিরাশ হয়ে শুভ্রকে বলল, আপনি আমার বিয়ের কথা বলছেন নাকি আপনার বিয়ের কথা বলছেন? তোর বিয়ে আর আমার বিয়ে তো একই কথা। তোর বিয়ে না হলে আমার বিয়ে হবে না, আমার বিয়ে না হলে তোর বিয়ে হবে না, বুঝেছিস? শুভ্রের পেঁচানো কথার অর্থ সুব্রতা বুঝতে না পারায় মাথা দুই দিকে নাড়িয়ে বলল, না, বুঝিনি। শুভ্র ধমকের স্বরে বলল, তা বুঝবি কেন? দুনিয়ার সবার কথা বুঝিস, আমার কথা বোঝার সময় তোর মাথায় ঘিলু থাকে না। শুভ্রের কথায় ফট করে খেপে গেল সুব্রতা। হিংস্র বাঘিনীর মতো বলল, আপনি ছাড়া দুনিয়ার কেউ এই জিলেপির মতো পেঁচানো কথা বলে না। আপনি একমাত্র ব্যক্তি যে সব সময় শুধু পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলেন। শুভ্র মাথায় হাত দিয়ে বলল, আমি নাকি জিলাপির মতো পেঁচানো কথা বলি? আমার নামে এত বড় মিথ্যা অভিযোগ? মিথ্যা কি বললাম? আপনি আপনি বলুন। আমার বিয়ে না হলে আপনার বিয়ে হবে না, আবার আপনার বিয়ে না হলে আমার বিয়ে হবে না। এটা কেমন কথা? আমার বিয়ের সাথে আপনার বিয়ের সম্পর্ক কিসের? শুভ্র অভিজ্ঞতার মতো করে বলল, আছে আছে, তোর বিয়ের সাথে আমার বিয়ের গভীর সম্পর্ক আছে। তোকে তো আমার গলায় ঝুলতে হবে। সুব্রতা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার গলাটা কি গাছ? আর আমাকে কি আপনার বাদর মনে হয় নাকি যে আমি আপনার গলায় ঝুলবো? সুব্রতার কথায় শুভ্র হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। শুভ্র সুব্রতার চোখের দিকে তাকিয়ে বলল, আম্মু সবসময় বলে তুই নাকি বুদ্ধিমতী। এই প্রথম মনে হচ্ছে আমার আম্মুর কথা ভুল। তোর মাথায় বুদ্ধির বও নাই। সুব্রতা বরাবরই শুভ্রের সামনে কিছু বুঝতে পারেন, তাও জোর গলায় বলল, আপনি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন না। আমার বুদ্ধির কি দেখেছেন আপনি? বুদ্ধির কোনো আকৃতি আছে বলে তো আমার জানা ছিল না, তোর কাছে প্রথম শুনলাম। আচ্ছা, বুদ্ধির কি দেখাবি দেখা। সুব্রতা নিজের কথায় নিজেই ভেসে গেল। শুভ্রের কথায় কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। শুভ্র মুখ টিপে হেসে বলল, কি হলো দেখা। শুভ্র আবারও বলল, আহারে বেচারি শুভ্রতা। বলে হেসে উঠল। শুভ্র সুব্রতার হাতে মেহেদিটা দিয়ে বলল, দেখ তো মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে। সুব্রতা হাতের দিকে তাকালো। সত্যি শুভ্র অনেক সুন্দর করে মেহেদি দিয়েছে। সুব্রতা শুভ্রের দিকে তাকিয়ে বলল, আমি যে এত সুন্দর করে মেহেদি দিতে পারি আগে তো জানতাম না। শুভ্র সুব্রতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আরও অনেক কিছুই তোমার অজানা শুভ্রানী। তোমাকে আমি আমার রাজ্যের রানী করে খুব শীঘ্রই নিয়ে যাব। তখন আর আমাকে এভাবে জিলাপির মতো পেঁচিয়ে কথা বলতে হবে না। সোজা সাপটা ভাবেই সব বলবো। শুভ্রের কথায় সুব্রতার বুক ধুকপুক করছে। মনে হচ্ছে বুকের ভেতর কেউ ঢোল পেটাচ্ছে, হার্টবিট দ্রুত গতিতে লাফাচ্ছে। তখন অনাকাঙ্ক্ষিত ভাবে রুমে প্রবেশ করে নিশি। নিশি সুব্রতার চাচাতো। বছর দুয়েক আগে নিশির বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকে সুব্রতাদের সাথে থাকে। নিশি শুভ্রকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া এসব কিন্তু ঠিক না। দরজা খুলে রেখে এসব কি করছেন? আমার জায়গায় যদি এখন বড় আম্মু আসতো তখন কি করতেন? শুভ্র সুব্রতা থেকে এক হাত দূরে সরে বলল, কি আর করতাম, তখন ফুপি আমার মনের কথা বুঝতে পেরে তার মেয়েকে আমার হাতে তুলে দিতেন। নিশি মুচকি এসে সুব্রতার পাশে বসে বলল, মানিকের কি করলেন?
মানিক বেশ কয়েকদিন ধরে সুব্রতাকে বিরক্ত করছিল। শুভ্র মোবাইল বের করে একটা ভিডিও ওপেন করে নিশি ও সুব্রতার সামনে ধরলো। ভিডিওতে দেখা যাচ্ছে মানিক কান ধরে উঠবোস করছে আর মানিকের চারপাশে ছোট ছোট বাচ্চারা হাসছে। ভিডিও দেখে নিশি হাসতে হাসতে বলল, বেশ হয়েছে। ছোট ছোট বাচ্চাদের সামনে এভাবে অপমান না করলেও পারতেন। ওর ভাগ্য ভালো আমি ওকে প্রাণে মারিনি। যে আমার অধিকারের দিকে চোখ তুলে তাকাবে তাকে আমি খুন করে ফেলবো, বুঝলে শুভ্রানী? রাত 2টায় সুব্রতার ফোন বেজে উঠলো। সুব্রতার নিশি ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ ফোন বেজে উঠায় সুব্রতা ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকিয়ে ফোন হাতে নিল। নাম্বার না দেখে কল কেটে আবারও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। মিনিট 2 পর আবার ফোনটা বেজে উঠল। নিশি বিরক্ত হয়ে সুব্রতাকে বলল, শুভ্র ভাই নিজেও ঘুমাচ্ছে না, আমাদেরও ঘুমাতে দিচ্ছে না। আরে ভাই, প্রেম করবি তোরা মাঝখান থেকে আমার মতো সিঙ্গেলদের মাঝরাতে ঘুম ভাঙানোর কোনো দরকার আছে? তুই যা তো এখান থেকে। নিশির মুখে শুভ্রের নাম শুনে সুব্রতার ঘুম উড়ে গেল। মোবাইল হাতে নিয়ে দেখলো সত্যি শুভ্রের নাম্বার থেকে 2টা কল এসেছে। সুব্রতা কল ব্যাক না করে অবাক কণ্ঠে নিশিকে বলল, তুই না দেখে কিভাবে বুঝলি শুভ্র ভাই ফোন দিয়েছে? না বোঝার কি আছে? এই মাঝরাতে শুভ্র ভাই ছাড়া কে তোকে কল দিবে? এই জন্যই মিঙ্গেলদের সাথে ঘুমাতে নেই। সারা রাত ফোনটা কানে নিয়ে প্রেমালাপ করবে আর আমার মতো সিঙ্গেলদের ঘুমে ব্যাঘাত ঘটাবে। এখানে মিঙ্গেল কাকে দেখলি? তুই এত বকবক না করে শুভ্র ভাইকে কল দে তো, নয়তো দেখবি বেচারা শুভ্র ভাই এক্ষুনি বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকবে। নিশি কথাটা বলার সাথে সাথে বারান্দায় কি যেন একটা শব্দ হলো। মিলল তো আমার কথা? এখন বারান্দায় গিয়ে দেখ, শুভ্র ভাই নিচে দাঁড়িয়ে আছে। আমাকে একটু শান্তিতে ঘুমাতে দে তো। সুব্রতা ফোনটা হাতে নিয়ে এলোমেলো ভাবে হেঁটে বারান্দায় গেল। বারান্দা নিয়ে নিচে তাকিয়ে দেখে শুভ্র দাঁড়িয়ে আছে। নিশি যেন জাদু বলে সব আগে থেকেই জানতো। শুভ্র বারান্দায় সুব্রতাকে দেখে সুব্রতার নাম্বারে কল করলো। এত কিসের ঘুম তোর? আমি আমাদের বাসা থেকে তোদের বাসার নিচে চলে আসলাম, তাও তোর ঘুম ভাঙছে না? এমন ভাবে বলছেন যেন আপনাদের বাসা থেকে আমাদের বাসা মাইল মাইল দূরে। মাত্র তো 5 মিনিট লাগে আমাদের বাসায় আসতে। 2-2বার কল দেওয়ার পরও তোর ঘুম ভাঙছে না? একবার ভাব কি সাংঘাতিক ঘুম তোর। আপনি কেন মাঝরাতে আমার ঘুম ভাঙছেন? আপনার ইচ্ছে হলে আপনি সন্ধ্যা, রাত, মাঝরাত, ভোর রাত যখন ইচ্ছে জেগে থাকেন। আমাকে কেন ঘুম থেকে জাগাচ্ছেন? মাঝরাতে বাসার সামনে এসে দাঁড়িয়ে আছেন, এসব পাগলামি করার কারণ কি? শুভ্র মুচকি এসে বলল, জানো তো শুভ্রানী, ভালোবাসা মানুষকে পাগল করে দেয়। কারো ভালোবাসায় একবার আসক্ত হয়ে গেলে আর ফিরে আসা যায় না। হঠাৎ করে পাগলামি করতে ইচ্ছে করে, হঠাৎ করেই প্রিয় মানুষটাকে দেখতে ইচ্ছে করে। আমি আমার শুভ্রানীতে মারাত্মকভাবে আসক্ত। আমি আমার শুভ্রানীতে মারাত্মকভাবে আসক্ত। কথাটা শুনে সুব্রতার মনে এক অজানা অনুভূতি বয়ে গেল। এমন অদ্ভুত অদ্ভুত কথা কোথায় পান আপনি? শুভ্র হাসতে হাসতে বলল, অদ্ভুত কথা না শুভ্রানী, একবার শুভ্রের প্রেমে আসক্ত হয়ে দেখো, পৃথিবীর সমস্ত সুখ শুভ্রের মাঝেই খুঁজে পাবে। সুব্রতা আনমনে বলল, আমার এত আসক্তির দরকার নেই, আপনি এখান থেকে যান তো। দাঁড়া, ফুপিকে ফোন দিয়ে বলছি, তুই আমাকে বাসার সামনে থেকে তাড়িয়ে দিচ্ছিস। সুব্রতা আঁতকে উঠে বলল, আপনি সত্যি পাগল হয়েছেন। আম্মুকে এত রাতে ফোন দিবেন? পাগল হব কেন? আমার ফুপি কখনোই আমাকে তাড়িয়ে দিবে না, কিছু বলবেও না, উল্টো তোকে কথা শোনাবে। সুব্রতা মুখ ঘিঞ্চি কেটে বলল, তা তো করবেই। আম্মুর কাছে শুভ্র মানে হীরার টুকরো, সাধু পুরুষ। সুব্রতার কথায় হেসে উঠল। পরক্ষণে গলায় স্বর পাল্টে বলল, তুই এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? আমি তোকে কল দিলাম আর তুই ঘুম থেকে উঠে নাচতে নাচতে বারান্দায় চলে আসলি। তুই তো মহা ধরিবাজ মহিলা। বিস্ময়ে সুব্রতার মুখ হা হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, আমি কি ইচ্ছে করে এসেছি নাকি? আপনার জন্যই তো বারান্দায় আসলাম। শুভ্র উল্টো দিকে হাঁটা ধরে বলল, দেখেছিস কত ধান্দাবাজ তুই? এখন সব দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছিস। এখন রুমে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বি। আমি বাসায় যাচ্ছি, তোর জন্য আজকে আমাকে এত রাত পর্যন্ত জেগে থাকতে হলো। তুইও ঘুমা, আমাকেও ঘুমাতে দে। গুড নাইট। কথাগুলো বলে ফট করে শুভ্র কলটা কেটে দিল। সুব্রতা কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে থেকে মোবাইলের দিকে তাকিয়ে বলল, কি অসভ্য লোক রে বাবা!
নিজে আমাকে ঘুম থেকে তুলে আনলো, আবার নিজেই আমার উপর দোষ চাপিয়ে ঘুমাতে বললো। সুব্রতা রুমে গিয়ে নিশির পাশে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। সকালে নিশি ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখে শুভ্র সোফায় বসে মোবাইল টিপছে। নিশি শুভ্রের পাশে বসতে সুব্রতার আম্মু রাহেলা বেগম এসে শুভ্রের উদ্দেশ্যে বলল, দেখেছিস বাবা, মেয়েটাকে এত করে বলি একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে, একবার যদি আমার কথা কানে নেয়। তোমার মেয়েকে বরং বিয়ে দিয়ে দাও, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। রাহেলা কথাটা ঠিক মতো খেয়াল না করেই বলল। তাই করতে হবে। তারপর নিশির উদ্দেশ্যে বলল, নিশিমা, যা তো শুভ্রকে ঘুম থেকে তুলে নিয়ে আয়। শুভ্র কখন থেকে বসে আছে, তোদের ভার্সিটিতে নিয়ে যাবে। আচ্ছা বড় আম্মু। বলেই নিশি সুব্রতাকে ডাকতে গেল। কিছুক্ষণ পর দুজন একসাথে ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নামল। সুব্রতা ডাইনিং টেবিলে শুভ্রকে ভেঙচি কেটে নাস্তা লাগলো। নাস্তা শেষ করে তিনজন ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। শুভ্র ভার্সিটিতে আসতেই শুভ্রর ফোন বেজে উঠলো। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠলো নিশাতের নাম্বার। শুভ্রর একমাত্র বেস্ট ফ্রেন্ড নিশাত। শুভ্র কল রিসিভ করতেই নিশাত উৎকণ্ঠে উপাস থেকে বলে উঠলো, কিরে মামা, শুনলাম তুই নাকি দুজন সুন্দরী রমণী নিয়ে ভার্সিটিতে গেছিস। শুভ্র খানিকটা ভ্রু কুঁচকে বলল, তুই গোয়েন্দাগিরি শুরু করলি কবে থেকে? দূর বেটা, কথা ঘুরিয়ে লাভ নেই। তোর সাথে রমণীগুলো কে? একজন যদি তোর শুভ্রানী হয়, আরেকজনকে? নিশাত সুব্রতাকে আগে থেকে চিনে, কিন্তু নিশির কথা তার অজানা। শুভ্রতার বোন। তোকে এতদিন ধরে বলছি আমার একটা ব্যবস্থা করে দিতে। শালা, তুই তো আমার কথা কানেই নিচ্ছিস না। তুই ভার্সিটির সামনেই তারা, তোকে আমি সত্যি সত্যি আমার শালা বানাবো। নিশাত কল কাটতে সুব্রতা বলল, আপনি চলে যান, আমরা তো ক্লাস করতে যাই। শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ক্লাস শুরু হতে আরো 20 মিনিট বাকি আছে। শুভ্র সুব্রতার উদ্দেশ্যে বলল, ক্লাস শুরু হতে আরো 20 মিনিট বাকি আছে, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে কি করব? এত কথা বলিস কেন? দাঁড়িয়ে থাকতে বলছি, দাঁড়িয়ে থাক। সুব্রতার কথা বাড়ালো না। যদিও কথা বাড়িয়ে লাভ নেই, শুভ্রই একবার যেটা বলবে সেইটা করবে। দেখতে দেখতে 15 মিনিট চলে গেল। সুব্রতা বিরক্ত হয়ে বলল, 5 মিনিট পরেই ক্লাস শুরু হয়ে যাবে। আপনার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাসটা কি মিস করব নাকি? শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে রাস্তায় উকি দিল, কিন্তু নিশাতকে দেখতে পেল না। তাই সুব্রতাকে বলল, আচ্ছা যা। শুভ্রের অনুমতি পেয়ে সুব্রতা আর নিশি ক্লাসের দিকে হাঁটা শুরু করলো। নিশি শুভ্রের সামনে আসতেই শুভ্র কিছু বলতে যাচ্ছিল, নিশি শুভ্রকে থামিয়ে হেসে বলল, ভাইয়া, আপনার তো ওই একই কথা। নিশি, আমার শুভ্রানীকে দেখে রাখিস, কোনো ছেলে যাতে ওর আশেপাশে না আসে। সবসময় আপনার এক কথা শুনতে শুনতে এটা আমার রুটিন হয়ে গেছে। কথাটা বলে নিশি হেসে উঠল। নিশির সাথে তাল মিলিয়ে হেসে উঠল শুভ্র। দূর থেকে শুভ্রকে হাসতে দেখে সুব্রতা মনে মনে বলল, এই লোকটা এত কিউট করে হাসে কেন? ওনাকে দেখলেই মেয়েরা ফিদা হয়ে যায়। এইভাবে হাসতে দেখলে তো কথাই নেই, ওনার জন্য পাগল হয়ে যাবে। সুব্রতা আশপাশে তাকিয়ে দেখলো কেউ শুভ্রের দিকে তাকিয়ে আছে কিনা। তখন দেখতে পেল একটা মেয়ে গেটের দিকে হেঁটে যাচ্ছে। সুব্রতা কেন যেন মনে হলো মেয়েটা শুভ্রের কাছে যাচ্ছে। সুব্রতা মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ সুব্রতা মেয়েটার সামনে গিয়ে দাঁড়াতেই মেয়েটা থতমত খেয়ে গেল। সুব্রতা গম্ভীর গলায় বলল, তুমি আমার জুনিয়র না? জি আপু। ওইদিকে কোথায় যাচ্ছ? মেয়েটা হাতের ইশারায় শুভ্রকে দেখিয়ে বলল, শুভ্র ভাইয়ের কাছে। সুব্রতা রাগী কণ্ঠে বলল, কেন? ওনাকে দেখেই বুঝি ক্রাশ খেয়েছো? এখন নিশ্চয়ই ওনার সামনে গিয়ে প্রেম নিবেদন করবে। ভার্সিটিতে কি এসব করার জন্য আসো? সুব্রতা এক নাগাড়ে কথাগুলো বলে শুভ্রকে দেখিয়ে বলল, ওই যে সুদর্শন পুরুষটাকে দেখতে পাচ্ছ, আমি ওনার গার্লফ্রেন্ড। সুব্রতা রাগের মাথায় এতগুলো কথা বলে ফেললো। মেয়েটা শুভ্রের নাম জানলো কিভাবে এটাও জিজ্ঞেস করলো না। মেয়েটা বলল, আপু আমি। মেয়েটার কথা শেষ না হতেই সুব্রতা মেয়েটাকে থামিয়ে বলল, চুপ, কিছু শুনতে চাই না আমি। এখন সোজা ক্লাসে যাও। মেয়েটার কথা না বলে চলে গেল। নিশি ফিরে এসে সুব্রতা ও নিশি ক্লাসে গেল। নিশাত শুভ্রকে ফোন দিয়ে বলল, আমি একটা কাজে আটকে পড়েছি, তাই যেতে পারিনি। বিকেলে সুব্রতাকে ফোন দিয়ে বলল, শুনলাম তুই নাকি আমার গার্লফ্রেন্ড। হঠাৎ শুভ্র ভাইয়ের মুখে এমন প্রশ্ন শুনে আমি অবাক হয়ে গেলাম। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলাম, আমি কেন আপনার গার্লফ্রেন্ড হতে যাব? তুই তো বড্ড ভেলকি বাঁচবে। আমার মান সম্মান ইজ্জত সব তিলে তিলে শেষ করে
এখন এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। সুব্রতা শুভ্রের কথার আগামাথা না বুঝতে পেরে বলল, আমি কিভাবে আপনার মান সম্মান ইজ্জত শেষ করলাম? আপনার মান সম্মান ইজ্জত শেষ করে আমার কি লাভ হবে? ভার্সিটির সবার সামনে তোকে আমার গার্লফ্রেন্ড দাবি করছিস, আর এখন আমার কাছে ভাওতাবাজি করেছিস। ভাবা যায় কত সাংঘাতিক তুই। সুব্রতা ক্ষুণ্ণ গলায় বলল, তখন থেকে কি আজে বাজে কথা বলছেন? আমি কেন ভার্সিটিতে আমাকে আপনার গার্লফ্রেন্ড দাবি? গার্লফ্রেন্ড কথাটা মাথায় আসতে সুব্রতার সকালের কথা মনে পড়লো। এতক্ষণ ক্ষুণ্ণ স্বরে কথা বললো, এখন গলা শুকিয়ে আসছে। সুব্রতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মেকি হেসে বলল, আপনাকে কে বলল আমি আমাকে আপনার গার্লফ্রেন্ড দাবি করেছি? আমি যে একটা মেয়েকে প্রাইভেট পড়াতাম, ওই মেয়েকে তুই বলেছিস তুই আমার গার্লফ্রেন্ড। ভাবতে পারছিস ছাত্রীর কাছে তোর জন্য কিভাবে লজ্জায় পড়তে হলো আমাকে? সুব্রতা লজ্জায় কিছু বলছে না, প্রচুর লজ্জা পাচ্ছে সুব্রতা। সুব্রতা মনে মনে বলল, কেন যে তখন ওই কথাটা বলতে গেলাম? শুভ্র মুচকি হেসে ফিস করে সুব্রতাকে বলল, শুভ্রানী, তুমি কিন্তু ভারী অন্যায় করছো। তোমার লজ্জা পাওয়া মুখশ্রী দেখার অধিকার আমার, তুমি আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করছো। এটা তো মানা যায় না। এর জন্য তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? শুভ্রের কথায় সুব্রতার দ্বিগুণ লজ্জা, গাল দুটো লাল হয়ে গেল। সুব্রতার লাল লজ্জা পাওয়া দেখে প্রকৃতি যেন বলছে সুব্রতাকে শুভ্রের সামনে লজ্জা মানায়। সুব্রতার লজ্জা পাবে আর সুব্রতার শুনানির লজ্জা পাওয়া মুখ মন ভরে দেখবে। শুভ্রের আম্মু সুব্রতাকে ফোন দিয়ে বলছে নিশিকে নিয়ে সুব্রতের বাসায় যেতে। সন্ধ্যার কিছুক্ষণ আগে সুব্রতা ও নিশি সুব্রতের বাসায় গেছে। শুভ্র তখন বাসায় ছিল না। রাত 11টায় সুব্রতা ও নিশি ছাদে ছিল। তখনই শুভ্র নিশাদকে নিয়ে বাসায় আসে। শুভ্র নিশাদ একসাথেই ছিল। শুভ্র নিশাদকে এক প্রকার জোর করে বাসায় নিয়ে আসে। শুভ্র নিশাদকে শুভ্রর আম্মুর সাথে দেখা করাতে নিয়ে যায়। নিশাদ শুভ্রর আম্মুর সাথে কথা বলছে, তাই শুভ্র রুমে চলে যায় গোসল করার উদ্দেশ্যে। বেশ রাত হয়ে যাওয়ায় সুব্রতা নিশিকে বলল, চল রুমে যাই। সুব্রতা ফোন হাতে নিয়ে ছাদ থেকে নিচে নেমে পড়লো। সুব্রতা শুভ্রের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভেতর থেকে একটা শক্ত পোক্ত হাত হ্যাচকা টানে সুব্রতাকে ভেতরে নিয়ে যায়। হঠাৎ এমন আক্রমণে সুব্রতা ভয় পেয়ে যায়। সামনে তাকিয়ে দেখে শুভ্র মাত্র গোসল করে এসেছে। শরীরে শুধু টাওয়েল প্যাঁচানো, শরীরে বিন্দু বিন্দু ঘাম, এলোমেলো চুল। সুব্রতা শুভ্রের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। কি ব্যাপার? শুভ্রের রাজ্যে হঠাৎ শুভ্রানীর আগমন কি মনে করে? ছাড়ুন তো আমাকে। না ছাড়লে কি করবে শুভ্রানী? সুব্রতা অসহায় মুখে শুভ্রের দিকে তাকিয়ে বলল, ছেড়ে দিন না, আমার কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে। শুভ্র স্মিত হেসে দূরে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে বলল, কেমন ফিলিংস হচ্ছে শুভ্রানী? সুব্রতা প্রসঙ্গ পাল্টে বলল, আপনি বুঝলেন কিভাবে আমি আপনার রুমের সামনে দিয়ে যাচ্ছি? আমি চোখ বন্ধ করেও আমার শুভ্রানীর উপস্থিতি টের পাই। আপনি তো বাসায় ছিলেন না, আসলেন কখন? কিছুক্ষণ আগে। নিশাদ শুভ্রের আম্মুর রুম থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরলো। ছাদে উঠে দেখতে পেল সাদা 3 পিস পরা একটা মেয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কোমর ছাড়িয়ে লম্বা চুল পড়ে আছে। নিশাদ জানে শুভ্রদের বাসায় শুভ্র আর শুভ্রের আম্মু ছাড়া কেউ নেই। তাহলে এই মেয়েটাকে? হঠাৎ মাথায় আসলো কে এক অবাস্তব কথা। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসলো, ভূত। ভূত শব্দটা শুনে নিশি পিছন ফিরে তাকালো। অন্ধকার রাতে অচেনা পুরুষের কণ্ঠস্বর, অচেনা পুরুষালী অভয় দেখে ভয় পেয়ে গেল। মুহূর্তের মধ্যে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। নিশির চিৎকারের সাথে তাল মিলে নিশা তো চিৎকার করে উঠল। দুজনের ভুবন কাঁপানো চিৎকারে ওরা নিজেই ভয় পেয়ে গেল। নিশি হাত দিয়ে মুখ চেপে ধরে মনে মনে বলল, ভূত কেন আমাকে দেখে চিৎকার করবে? এটা মনে হয় কোনো বলদ ভূত হবে। কিন্তু এখন তো ভূত নেই। প্রাচীনকালে ভূত ছিল, এখন তো ভূত বিলুপ্ত হয়ে গেছে। এই ভূতটা কোথা থেকে আসলো? নিশি মনে মনে সাহস সঞ্চার করে বলল, ধুর মিয়া, আপনি ভূত হয়েও ভয় পাচ্ছেন আর আমি জলজান্ত একটা মানুষ হয়েও ভয় পাচ্ছি না। নিশির কথায় নিশাতের চিৎকার বন্ধ হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, আমি কেন ভূত হতে যাব? ভূত বলছে, আমি কেন ভূত হতে যাব? কথাটা বলেই নিশি হাসতে লাগলো। নিশাদ ধমক দিয়ে বলল, এই মেয়ে একদম চুপ, পাগলের মতো হাসছেন কেন? আমি কোনো ভূতটুত না। নিশাদ ধমক দেয়। নিশি আর এক ধাপ এগিয়ে জোরে ধমক দিয়ে বলল, আপনি ভূত না হলে পেছন থেকে এভাবে ভূত বলে ভয় দেখালেন কেন? এই অন্ধকার রাতে সাদা 3 পিস পরে লম্বা লম্বা চুলগুলো সেরে রেখে এখানে কি করছেন আপনি? নিশি খেপে গিয়ে বলল,
আমার সাদা কালো লাল গোলাপি যেই কালার ইচ্ছে সেই কালারের 3 পিস পরবো, আর চুলগুলো ইচ্ছে হলে ছেড়ে রাখবো, না হলে পাগলের মতো করে রাখবো, তাতে আপনার কি? নিশাদ দায় সারাভাবে বলল, আমার কিছুই না, কিন্তু পাবলিক আপনাকে পাবনার পাগলি মনে করে পাবনা দিয়ে আসবে। নিশি অগ্নি দৃষ্টিতে তাকালো, যেন এখনই চোখের আগুনে নিশাদকে পুড়িয়ে ছাই করে দেবে। নিশি রাগী কণ্ঠে বলল, আমার মন চাচ্ছে আপনাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। নিশির কথায় নিশাদ ভয় পাওয়ার ভান করে বলল, ইস, আমি তো ভয় পেয়ে গেলাম। এই কেউ ধর আমাকে। বলে নিশাদ হাসতে লাগলো। নিশাদকে এভাবে হাসতে দেখে নিশির গা জ্বলে যাচ্ছে। নিশি ক্রোধ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিছুক্ষণ নীরব থেকে ভ্রু কুঁচকে বলল, বাই দ্য ওয়ে, আপনি কি এবার সেই চুরি করতে এসেছেন? লাইক সিরিয়াসলি? আমাকে দেখতে চুরচুর মনে হচ্ছে। নিশির কথায় নিশাদ ভ্যাবাচাকা খেয়ে গেল। নিজেই নিজেকে প্রশ্ন করলো, লাইক সিরিয়াসলি? আমাকে দেখতে চুরচুর মনে হচ্ছে? এই মেয়ে এসব কি বলছে? আমাকে কোন দিক দিয়ে চুরচুর লাগে? নিশাদ একবার নিজের শরীরের দিকে তাকালো, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না। অন্ধকারে মেয়েটি আমাকে দেখলো কিভাবে? এই মেয়ে কি সত্যি সত্যি পাগল নাকি? নিশাতের ভাবনার মাঝে নিশি চেঁচিয়ে বলল, চোর চোর, কে কোথায় আছো দেখে যাও, চোর এসেছে, আমি চোর ধরেছি। শুভ্র ভাই, শুভ্রতা দেখে যা। নিশির চিৎকারে নিশাদ বাকশূন্য হয়ে গেল। নিশাদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নিশি অনবরত চেঁচিয়ে যাচ্ছে। নিশির চেঁচামেচি শুনে শুভ্রতা ছাদে চলে এলো। শুভ্র ছাদে এসে বলল, কোথায় চোর? সুব্রতা ছাদের লাইটটা অন করে দিল। নিশি হাতের ইশারায় নিশাদকে দেখে বলল, ওই দেখুন চোর। শুভ্র নিশাতের দিকে তাকিয়ে হাসবে না কাঁদবে বুঝতে পারছেন। সুব্রতা নিশাতের দিকে তাকিয়ে হেসে দিল। হাসতে হাসতে নিশিকে বলল, আরে উনি চোর হতে যাবে কেন? উনি তো নিশাদ ভাইয়া। নিশি চোখ ছোট ছোট করে নিশাতের দিকে তাকালো, তারপর বলল, নিশাদটা আবার কে? শুভ্র ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। নিশাদ শুভ্রের উদ্দেশ্যে বলল, ভাই, এই পাগলকে কোথা থেকে ধরে এনেছিস? শেষে কিনা আমাকে বিনা দোষে চুর বানিয়ে দিল। নিশাতের কথায় সুব্রতা ফিক করে হেসে দিল। নিশি চোখ গরম করে বলল, আমাকে একদম পাগল বলবেন না। শুভ্র নিশাদকে উদ্দেশ্য করে বলল, ভাই, মেয়েদের সাথে ঝগড়া করে লাভ নেই, ঝগড়াই মেয়েরাই সেরা। এখন ঝগড়া না করে এখান থেকে কেটে পড়ো। সোনালী রোদের আলো চোখে পড়তেই সুব্রতার ঘুম ভেঙে গেল। কপাল কুঁচকে অন্য পাশে ফিরে আবারও চোখ দুটি বন্ধ করে নিল। কিছুক্ষণ শুয়ে থেকে হঠাৎ লাফ দিয়ে উঠে বসলো। বিছানা থেকে নেমে বারান্দায় গেল। বারান্দায় গিয়ে বারান্দার গ্রিল দিয়ে দেখতে পেল শুভ্র বাগানের ফুল গাছগুলোতে পানি দিচ্ছে। এত এত স্নিগ্ধ সুন্দর ফুল দেখে সুব্রতার ফুলগুলোর প্রতি লোভ জন্মালো। সুব্রতা এক ছুটে বারান্দা থেকে বেরিয়ে বাগানে চলে গেল। দৌড়ে যাওয়ার কারণে বাগানের সামনে গিয়ে হাঁপাতে লাগলো। সুব্রতার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। শুভ্রের হাসি দেখে সুব্রতা মনে মনে বলল, এত সুন্দর করে হাসেন কেন আপনি? কি মারাত্মক সুন্দর হাসি! আপনাকে কেন এত সুন্দর করে হাসতে হবে? সুব্রতা নিজ মনে প্রশ্ন করতেই শুভ্র বলে উঠল, আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি? সূর্য কি আজকে পশ্চিম দিকে উঠেছে নাকি? সুব্রতা শুভ্রের প্রশ্ন গায়ে না মেখে উৎফুল্ল মনে বলল, শুভ্র ভাই, আমার ফুল লাগবে। শুভ্র ফুল গাছে পানি দিতে দিতে বলল, একদম না, আমি কিছুতেই দিব না। শুভ্রের কাছে এমন উত্তর সুব্রতা মোটেও আশা করেনি। সুব্রতা বরাবরই শুভ্রের কিছু এক চাইতেই সুব্রতার সামনে এনে হাজির করে, কিন্তু আজ শুভ্র মুখের উপর মানা করে দিল। সুব্রতার এখন কান্না করতে ইচ্ছে করছে, যে সে কান্না না, হাত পা ছোড়াছুড়ি করে কান্না করতে ইচ্ছে করছে। মুখটা মলিন করে চুপ করে দাঁড়িয়ে আছে। সুব্রতার মুখের দিকে তাকিয়ে হেসে দিল। শুভ্রকে হাসতে দেখে সুব্রতা অভিমানী কণ্ঠে বলল, আপনি তো হাসবেনই। আমাকে কষ্ট পেতে দেখলে তো আপনার আনন্দ হয়, মহা আনন্দ। শুধু ফুলই তো চেয়েছি আপনার কাছে, মুখের উপর কেমন করে না করে দিলেন। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, তাই তো, কত বড় সাহস আমার! শুভ্রানী আমার কাছে ফুল চাইলো আর আমি মুখের উপর না করে দিলাম। সুব্রতা এবার বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আমার সাথে ফাজলামি করছেন। সুব্রতার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোকে ফুল দিব, তবে একটা শর্ত আছে। সুব্রতা ভ্রু কুঁচকে বলল, ফুল দিতে শর্ত দেওয়া লাগে? এটা আবার কেমন নিয়ম? এটা শুভ্রের তৈরি নিয়ম। আচ্ছা কি শর্ত বলুন? আমাকে ইমপ্রেস করতে হবে, যে সেভাবে ইমপ্রেস করলে হবে না। তোকে দেখে আমি যেন চমকে যাই, এমনভাবে ইমপ্রেস করতে হবে, তবেই আমি তোকে ফুল দিব। আচ্ছা বলে এখান থেকে শুভ্রের আম্মুর কাছে চলে গেল। শুভ্রের আম্মু রান্নাঘরে সকালের নাস্তার আয়োজন করছিল।
সুব্রতা শুভ্রের আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, মামুনি, ও মামুনি, শুনো না। কি হয়েছে আমার ছোট্ট পরিটার? মামুনি, কি করলে তোমার ছেলেকে ইমপ্রেস করতে পারবো বলো তো? সুব্রতাকে শুভ্রের আম্মু অনেক ভালোবাসে। সুব্রতা তার মামুনিকে খুব সহজেই সবকিছু বলতে পারে, কোনো জড়তা কাজ করে না। হঠাৎ আমার ছেলেকে কেন ইমপ্রেস করবি? উফ মামুনি, এত প্রশ্ন না করে বলো না। তুই বরং আমার কাছ থেকে একটা শাড়ি পরে শুভ্রর সামনে গিয়ে দাঁড়া, দেখবি শুভ্র এমনিতে ইমপ্রেস হয়ে যাবে। কিন্তু ব্লাউজ? আমার বিয়ের পর পর একটা ব্লাউজ আছে, মনে হয় ওটা তোর একদম ঠিকঠাক হবে। সুব্রতা বেশ খুশি হয়ে বলল, তাহলে এক্ষুনি চলো। সুব্রতার মামুনির রুমে গেল। শুভ্রের আম্মু আলমারি খুলে জিজ্ঞেস করলো, কি রঙের শাড়ি পরবি? সুব্রতা আনমনে বলল, শুভ্র রঙের। শুভ্রের আম্মু মুচকি এসে শাড়ি বের করে দিল। সুব্রতা শাড়ি পরতে পারে না, তাই মামুনির সাথে শাড়ি পরে নিল। চুলগুলো সুন্দর করে খোঁপা করলো। শুভ্রের আম্মু সুব্রতার কপালে চুমু দিয়ে বলল, অনেক সুন্দর লাগছে। সুব্রতা মুচকি হেসে বলল, আচ্ছা আমি যাই। বলেই সুব্রতা রুম থেকে বেরিয়ে শুভ্রের রুমের সামনে আসলো। সুব্রতা উকি দিয়ে দেখলো শুভ্র মোবাইল টিপছে। সুব্রতা পা টিপে টিপে শুভ্রের রুমে গেল। শীতল কণ্ঠে বলল, শুভ্র ভাই। শুভ্র সুব্রতার দিকে তাকিয়ে থমকে গেল। সুব্রতা আগে কখনো শাড়ি পরেনি। সুব্রতাকে দেখে শুভ্রের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। শুভ্র কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে সুব্রতাকে বলল, তুই এখানে বসে থাক, আমি আসছি। শুভ্র কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল। সুব্রতা মনে মনে বলল, উনি কি আমাকে দেখে ইমপ্রেস হয়নি? কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। সুব্রতা মন খারাপ করে বিছানায় বসে রইল। 10 মিনিট পর হঠাৎ খোঁপায় কারো স্পর্শ পেয়ে পেছন ফিরতে চাইলে শুভ্র বলে উঠল, নড়াচড়া না করে চুপ করে বসে থাক। সুব্রত কোনো কথা না বলে বসে রইল। শুভ্র সুব্রতার খোঁপায় বেলি ফুলের মালা পরিয়ে দিয়ে গলায় আর একটা বেলি ফুলের মালা পরিয়ে দিল। তারপর সুব্রতার হাত দুটোতে ছোট ছোট দুটো মালা পরিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, শুভ্র রঙের শাড়িতে আমার শুভ্রানীকে অপূর্ব সুন্দর লাগছে। এত ভয়ঙ্কর সুন্দরী কেন হলে শুভ্রানী? তোমার সৌন্দর্যের আগুনে আমার হৃদয় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমায় বাঁচাও শুভ্রানী, তোমার ভালোবাসায় আমাকে জড়িয়ে নাও প্লিজ। নিশি ছাদ থেকে রুমে এসে দেখলো সুব্রতার লজ্জা পেয়ে কেমন মুচকি মুচকি হাসছে। নিশি সুব্রতার উদ্দেশ্যে বলল, কিরে, এভাবে লজ্জায় লাল নীল হলুদ হচ্ছিস কেন? কই? নিশি কিছু বলতে গিয়ে সুব্রতার দিকে ভালোভাবে তাকিয়ে বলল, তুই শাড়ি পরেছিস, তোকে তো সেই লাগছে। নিশি সুব্রতার পাশে বসে সুব্রতার হাতটা হাতে নিয়ে বেলি ফুলের মালাটা ছুঁয়ে বলল, ওয়াও, মালাগুলো তো অনেক সুন্দর, কোথায় থেকে পেলি? শুভ্র ভাই দিয়েছে। নিশি সুব্রতাকে হালকা ধাক্কা দিয়ে চোখ টিপ দিয়ে বলল, ও আচ্ছা, এর জন্য বুঝি এভাবে লজ্জা পাচ্ছিস, নাকি আরো কিছু হয়েছে? আহ নিশি, চুপ কর তো, কিসব উল্টাপাল্টা কথা বলিস। ভুল কি বললাম? তোরা রোমান্স করলে দোষ নেই, আর আমি কিছু বললেই দোষ। সুব্রতা কিছু বলার জন্য মুখ খুলতেই পেছন থেকে কেউ বলে উঠল, হ্যালো মিস জগরুটি, কেমন আছো? নিশি সুব্রতা দরজার দিকে তাকাতেই দেখতে পেল নিশাত রুমে প্রবেশ করছে। নিশি নিশাতের মুখে ঝোঁকরুটে কথাটা শুনে খেপে গেল। রাগী কণ্ঠে বলল, ঝগড়ুতে কাকে বলছেন? নিশাত সোজা সবটা জবাব দিল, অবশ্যই তোমাকে। নিশি নিশাত মুখে তুমি সম্বোধন শুনে মনে মনে বলল, চেনা নেই জানা নেই, অমনি আমাকে তুমি করে বলে ফেললো। এই লোকটা তো খুব একটা সুবিধার না। মনে মনে কথাটা বলে নিশাতের উদ্দেশ্যে বলল, আমি কখন আপনার সাথে ঝগড়া করলাম? এই তো এখন। নিশাতের কথায় সুব্রতা হাসতে লাগলো। নিশি সুব্রতার পিঠে কিল দিয়ে বলল, একদম হাসবি না। ওই লোকটার পক্ষে কথা বললে তোকে মেরে আমি ভর্তা বানিয়ে ফেলবো। সুব্রতা হাসি থামিয়ে বলল, আমি কখন নিশাত ভাইয়ের পক্ষে কথা বললাম? ওনার কথাই হাসলি কেন? হাসি পেলে হাসবো না? নিশি সুব্রতার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে নিশাতের উদ্দেশ্যে বলল, আপনি সকাল সকাল কোথা থেকে উদয় হলেন? আমি কি সূর্য নাকি যে সূর্যের মতো উদয় হব? নিশাত কথাটা বলে মুচকি মুচকি হাসতে লাগলো। তখন নিশাতের ফোনে মেসেজ আসলো। নিশি ফট করে নিশাতের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, আপনার জিএফ মেসেজ দিয়েছে কিনা দেখি। মেসেজটা ওপেন করে জোরে জোরে পড়ল, প্রিয় নিশাত বাবু, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার বিরহে মনের ন্যায় যন্ত্রণা অনুভব করছি। নিশাত, তুমি কোথায়? নিশি মেসেজটা পড়ে বসলো। দেখেছিস সুব্রতা, নিশাত ভাইয়ার জিএফ নিশাত ভাইয়াকে কত ভালোবাসে। নিশাত ভ্রু কুঁচকে অবাক কণ্ঠে বলল,
আমার তো কোনো জিএফ নেই। পরন্ত বিকালে সূর্যের অস্ত যাওয়া দু চোখ ভরে দেখছে নিশি। গোলাকার সূর্য কিছুক্ষণ পরে আকাশের বুকে ঢলে পড়বে। নিশি হাতে থাকা চায়ের কাপে চুমুক দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ বিকালে নিশি ও সুব্রতা বাসায় ফিরে এসেছে। সুব্রতা বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। নিশির লম্বা কালো চুলগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে। সুব্রতার আম্মু একটা মাদুর মোড়া চিরুনি নিয়ে ছাদে আসলেন। মাদুরটা বিছিয়ে মোড়ায় বসে চিরুনি হাতে নিয়ে নিশিকে বললেন, নিশি তাড়াতাড়ি আয় মা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চুলগুলো বেঁধে দিতে হবে। নিশি মাদুরে এসে বসলো। সুব্রতার আম্মু পরম যত্নে নিশির চুলগুলো আছড়ে দিচ্ছেন। মায়ের পর বড় আম্মুই নিশিকে সব থেকে বেশি ভালোবাসেন। মায়ের মতো আদর যত্ন করেন। নিশির সব আবদার পূরণ করেন। সুব্রতার আম্মু নিশির চুলগুলো বেঁধে দিতেই নিশি সুব্রতার আম্মুর কোলে মাথা রাখলেন। সুব্রতার আম্মু নিশির মাথায় হাত বলে দিতে দিতে বললেন, কি হয়েছে আম্মু? জানো তো বড় আম্মু, আমি খুব ভাগ্যবান। কিভাবে? এই যে দেখো, এক আম্মু চলে যাওয়ার পর আরেক আম্মু পেলাম। সুব্রতার আম্মু নিশির কপালে ছোট করে চুমু দিলেন। তিনি তো নিশিকে সুব্রতার মতো ভালোবাসেন। দুজনকে কখনো আলাদা নজরে দেখেননি। নিশির কথাটা শুনে ওনার বুকে আনন্দের বাতাস বয়ে গেল। নিজেকে একজন আদর্শ মা বলে মনে হলো। সুব্রতার আম্মু নিশিকে বলল, এখন আজান দেবে, রুমে গিয়ে সুব্রতাকে ডেকে তোল, নামাজ পড়তে হবে। নিশি মাদুরে আয়েশ করে বসে বলল, তুমি যাও, আমি একটু পর আসছি। সুব্রতার আম্মু ছাদ থেকে নিচে চলে গেলেন। নিশি ফোনটা হাতে নিয়ে ফেসবুকিং করছে। তখন শুভ্র কল দিল। নিশি ভ্রু কুঁচকে বলল, শুভ্র ভাই হঠাৎ আমাকে কেন ফোন দিচ্ছেন? নিশি কল কাটার আগ মুহূর্তে কল রিসিভ করে ফোন কানে দিতেই ওপাশ থেকে শুভ্র বলে উঠল, নিশি সুব্রতাকে ঘুম থেকে তুলে দুই গালে দুইটা থাপ্পড় দে। নিশি অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন? শুভ্র রাগী কণ্ঠে বলল, যা বলছি তা কর। শুভ্রের রাগকে সবাই ভয় পায়, কেননা শুভ্র রেগে গেলে ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারে। নিশি দ্রুত গতিতে নিচে থেমে গেল। সুব্রতাকে দুবার ডাক দিল, কিন্তু সুব্রতা ঘুমের মধ্যে হুম হুম করে যাচ্ছে। শুভ্র ওপাশ থেকে বলল, সুব্রতার কানে ফোনটা ধর। নিশি শুভ্রের কথা মতো সুব্রতা কানে ফোনটা ধরলো। ওপাশ থেকে শুভ্র বলল, তোকে কতবার বলেছি ফোনটা সাইলেন্ট করে ঘুমাবি না, তারপরও ফোনটা সাইলেন্ট করে রাখিস বেয়াদ্দব। শুভ্রের কণ্ঠ শুনে সুব্রতা ধরফরে ঘুম থেকে উঠে গেল। শুভ্র আবারও বলল, ফোনটা হাতে নিয়ে দেখ তো কতবার ফোন দিয়েছি। সুব্রতা বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়ে দেখলেও শুভ্র 40টা কল করেছে। সুব্রতা ভীত কণ্ঠে বলল, 40টা? আমি মানা করার পরও ফোনটা সাইলেন্ট করে রেখেছিস, এবার শাস্তির জন্য রেডি থাক। শুভ্র কল কাটতে সুব্রতা আফসোসের কণ্ঠে বলল, কেন যে ফোনটা সাইলেন্ট করতে গেলাম, এখন না জানি আমাকে কি শাস্তি ভোগ করতে হয়। হে উপরওয়ালা, আমাকে রক্ষা করো। সুব্রতা একবার রুমে এইদিকে যাচ্ছে আর একবার ওইদিকে যাচ্ছে। 30 মিনিট যাবৎ পায়চারি করে চলছে। নিশি বালিশে হেলান দিয়ে সুব্রতার অস্থিরতা দেখছে। সুব্রতা হঠাৎ করে থেমে গিয়ে ফোনটা হাতে নিল। মোবাইলের ব্যালেন্স চেক করে দেখলো মিসড কলের পয়সাও নেই। সুব্রতা গোমরা মুখে বিছানায় বসলো। নিশি সুব্রতার দিকে তাকিয়ে বলল, কিরে, পায়চারি শেষ করে মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছিস কেন? সুব্রতা নিশির দিকে তাকালো। মুখ ফুটে কিছু বলতে গিয়ে নিশির হাতে থাকা ফোনটার দিকে চোখ পড়ল। সুব্রতা হাত বাড়িয়ে বলল, তোর ফোনটা দে তো। নিশি বিনা বাক্যে সুব্রতাকে ফোনটা দিয়ে দিল। সুব্রতা নিশাতের মোবাইলে ফোন দিল। নিশাত সবেমাত্র অফিস থেকে বাসায় ফিরেছে। এমনিতেই অচেনা নাম্বার দেখে কলটা কেটে দিল। সুব্রতা মন খারাপ করে ফোনের দিকে তাকিয়ে রইল। নিশি গালে হাত দিয়ে সুব্রতার কর্মকাণ্ড দেখছিল। গাল থেকে হাত নামিয়ে শীতল কণ্ঠে বলল, কাকে ফোন দিলি? ভাইয়াকে। নিশি ভ্রু কুঁচকে বলল, ভাইয়া? তোর আবার ভাইয়া আসলো কোথা থেকে? সুব্রতার আম্মু 2 কাপ চা নিয়ে রুমে ঢুকছিল। নিশির প্রশ্ন কানে যেতেই সুব্রতার আগে উনি বলল, নিশাদকে সুব্রতা ভাই বলে। তুমিও নিশাদ ভাইকে চিনো? সুব্রতার আম্মু বিছানার পাশের টেবিলে চায়ের কাপ দুটো রেখে হেসে বলল, চিনবো না কেন, নিশাদ খুব ভালো ছেলে। নিশি বুক বেঞ্চি দিয়ে মনে মনে বলল, ভালো না চাই। সুব্রতার আম্মু রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, সুব্রতা, আমি রুমে যাচ্ছি, শুভ্র আসলে দরজাটা খুলে দিস। সুব্রতার বুক ধক করে উঠল। আহত কণ্ঠে মায়ের দিকে তাকিয়ে বলল, শুভ্র ভাই কেন আসবে? সুব্রতার আম্মু রাগী কণ্ঠে বলল, কেন আসবে মানে কি? এটা আবার কিরকম প্রশ্ন? শুভ্র আসলে তোর কিসের সমস্যা?
কিছু না। সুব্রতার আম্মু চলে যেতেই সুব্রতা নিশির উদ্দেশ্যে বলল, দেখেছিস আমার আম্মুকে কিভাবে বশ করে নিয়েছে? ওনার সম্পর্কে কিছু বললেই আম্মু তেলে বেগুনে জ্বলে ওঠে। মাঝে মাঝে আমার মনে হয় উনি আম্মুর ছেলে আর আমি আম্মুর কুড়িয়ে পাওয়া মেয়ে। শুধু শুভ্র ভাই কেন, আমার তো মনে হয় নিশাদ ভাইও বড় আম্মুকে বশ করেছে। সুব্রতা ও নিশি রুমে বসে বসে গল্প করছিল। সুব্রতা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10:20 বাজে। সুব্রতার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। উৎফুল্ল কণ্ঠে নিশিকে বলল, শুভ্র ভাই মনে হয় আসবে না। সুব্রতা কথাটা বলার সাথে সাথেই কলিং বেল বেজে উঠল। সুব্রতার হাসি হাসি মুখটা নিমিষেই চুপসে গেল। নিশি সুব্রতার মুখ দেখে কোনো মতে হাসি চেপে রেখে বলল, যা দরজাটা গিয়ে খুলে দে। আমি যাব না, তুই গিয়ে খুলে দে। এর মধ্যে আরো 2বার কলিং বেল বেজে উঠল। নিশি রুম থেকে বেরিয়ে দেখলো সুব্রতার আম্মু দরজা খুলে দিয়েছে। নিশি নিচে না গিয়ে রুমে চলে গেল। সুব্রতা বিছানায় বসে বসে নখ কামড়াচ্ছে। বেশ কিছুক্ষণ পরে সুব্রতার আম্মু ওদের থেকে যাওয়ার জন্য ডেকে গেল। সুব্রতা বুকে সাহস জুগিয়ে নিচে নামলো। সুব্রতা নিশি পাশাপাশি বসলো। শুভ্র ওদের বিপরীতে পাশে। শুভ্র একবারও সুব্রতার দিকে তাকায়নি। সুব্রতা নিশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আম্মু কিভাবে শুভ্র ভাইয়াকে আপ্যায়ন করছে দেখেছিস? মনে হচ্ছে জামাই আদর করছে। নিশি মিটি মিটি হেসে বলল, তাই তো করছে। মানে কি? মানে তুই বুঝবি না। শুভ্র সবার আগে খেয়ে রুমের দিকে যাওয়ার সময় সুব্রতাকে বলল, সুব্রতা কে একবার আমার রুমে আসিস তো। শুভ্র কথাটা বলেই রুমে চলে গেল। সুব্রতা অল্প কিছু খেয়ে এখানেই বসে রইল। সুব্রতার আম্মু সবকিছু গুছিয়ে এসে সুব্রতাকে বলল, শুভ্র না তোকে যেতে বলল? এখানে বসে না থেকে শুভ্রের রুমে যা। যাচ্ছি। সুব্রতা পা টিপে টিপে শুভ্রের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। বুক ভরে নিঃশ্বাস নিয়ে রুমের ভেতর প্রবেশ করলো। শুভ্র সুব্রতার দিকে চোখ তুলে তাকিয়ে প্রশ্ন করলো, কয়টা বাজে? সুব্রতা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, 11:10। রাত ঠিক একটাই আমাকে এসে ডাক দিবি। এখন রুমে যা। আচ্ছা। খবরদার, তুই কিন্তু একদম ঘুমাবি না। আমি তো দুপুরে ঘুমিয়েছি। রাত 1টা পর্যন্ত না ঘুমিয়ে অনায়াসে কাটিয়ে দিতে পারবো। শুভ্র হাসি হাসি মুখ করে বলল, ও আচ্ছা, না ঘুমিয়ে অনায়াসে কাটিয়ে দিতে পারবি? হ্যাঁ। ওকে, আজকে রাতে দেখবো তুই কতক্ষণ না ঘুমিয়ে থাকতে পারিস। আচ্ছা। সুব্রতা শুভ্রের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল। মোবাইল আর ইয়ারফোন হাতে নিয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরল। রাত 1টা পর্যন্ত জেগে থাকতে হবে। এখন বিছানায় গেলেই চোখে রাজ্যের ঘুম এসে ধরা দেবে। তাই সুব্রতা রুমে না থেকে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরল। নিশাদ বিছানায় শুয়ে ফোন হাতে নিল। তখন মনে পড়ল অফিস থেকে আসার পর কেউ কল দিয়েছিল। নিশাদ অন্য আরেকটি নাম্বার দিয়ে নিশির নাম্বারে কল দিল। নিশি মোবাইলে একটা মুভি দেখছিল। এমন সময় অচেনা নাম্বার থেকে কল আসায় বিরক্ত হয়ে ফোন কানে নিল। নিশি কথা বলার আগে নিশাদ অপর প্রান্ত থেকে বলল, হ্যালো, কে? নিশাদের কথায় নিশি আরো বিরক্ত হলো। বিরক্তে চোখ মুখ কুঁচকে ক্ষুব্ধ কণ্ঠে বলল, কে মানে কি? আপনি ফোন দিয়ে আপনি জিজ্ঞাসা করছেন আমি কে? এটা কি ধরনের অসভ্যতা? ফাজলামি করছেন আমার সাথে? আমি কেন আপনার সাথে ফাজলামি করব? আমার তো মনে হচ্ছে আপনি আমার সাথে ফাজলামি করছেন। ঘন্টা 2 আগে আপনি কল দিয়ে এখন ন্যাকামি করছেন। আপনি কি কোনো সেলিব্রিটি যে আপনাকে কল দিব? শুনুন, আমি কোনো আলতু ফালতু লোককে কল দেই না। আলতু ফালতু লোক বলতে কাকে বোঝাচ্ছেন? কেন আপনাকে? কি আমি আলতু ফালতু লোক? নিঃসন্দেহে। এক মিনিট, আপনার কণ্ঠটা যেন চেনা চেনা লাগছে। এখন তো চেনা জানা লাগবেই। আপনার মতো লোকদের আমার খুব ভালো করে চেনা আছে। হ্যানত্যান বলে মেয়ে পটানোর ধান্দা করেন। নিশার কণ্ঠস্বরটা কার মনে গড়ার চেষ্টা করছে। নিশির কণ্ঠের সাথে মিল আছে আর ঝগড়া করার স্টাইলটাও নিশির মতো। তাহলে কি এটা নিশি? নিশাদ অস্ফুট স্বরে বলল, মিস ঝগড়টে। মিস ঝগড়ুটে বলে তো নিশাদ ভাইকে ডাকতো। নিশি নাম্বারটার দিকে তাকালো। এটা তো নিশাদ ভাইয়ার নাম্বার না, তাহলে আমাকে মিস ঝগড়াটু বলে কেন ডাক দিল? নিশিকে চুপ থাকতে দেখে ওপাশ থেকে নিশাদ বলল,
তুমি কি নিশি? আপনি নিশাত ভাইয়া? হুম। নিশি জিপায় কামড় দিয়ে শীতল কণ্ঠে বলল, আমি জানতাম এটা আপনার নাম্বার। সুব্রতা আপনাকে আমার নাম্বার দিয়ে কল দিয়েছিল। আমি না জানেই আপনাকে এতগুলো কথা বলে ফেলেছি। আচ্ছা, এখন রাখছি। নিশাদকে কিছু বলার সুযোগ না দিয়ে নিশি ফট করে কলটা কেটে দিল। নিশাদ ফোনের দিকে তাকিয়ে হেসে বলল, তুমি আসলেই জগরটে। সুব্রতা ফোনের দিকে তাকিয়ে দেখলো 12:58 বাজে। সুব্রতা ছাদ থেকে নেমে শুভ্রের রুমে গেল। শুভ্র ভাই। সুব্রতা এবার ডাক দিতেই শুভ্র চোখ মেলে তাকালো। মোবাইলটা হাতে নিয়ে দেখলো পাক্কা 1টা বাজে। সুব্রতার দিকে তাকাতেই সুব্রতা বলল, এখন তাহলে আমি ঘুমাতে যাই? কোনো ঘুম না। সুব্রতা মুখ কাচুমাচু করে বলল, তাহলে কি করব? 3টা পর্যন্ত জেগে থাকবি, 3টা বাজলে আমাকে ডাক দিবি। কিন্তু সুব্রতার কথার মাঝখানেই শুভ্র বলল, কোনো কিন্তু না, এটা তোর মোবাইল সাইলেন্ট করার শাস্তি। শাস্তি না মানলে এর থেকেও বড় শাস্তি দিব। সুব্রতা কোনো কথা না বলে শুভ্রের রুম থেকে বেরিয়ে আসলো। ডাইনিং রুমে এসে টিভি চালালো। টিভিতে ছোটদের মতো কার্টুন দেখছে। শুভ্র রুম থেকে বেরিয়ে উঁকি দিয়ে দেখলো সুব্রতা টিভি দেখছে। শুভ্র মুচকি হেসে রুমে চলে গেল। সুব্রতা মোবাইলের দিকে তাকিয়ে দেখলো 2টো বাজে, আরো 1 ঘন্টা বাকি। এইদিকে ঘুমিয়ে সুব্রতার চোখ জুড়িয়ে আসছে। সুব্রতা মোবাইলটা হাতে নিয়ে গেমস খেলতে লাগলো। 3টা বাজতেই ঘুম ঘুম চোখে আবারও শুভ্রের রুমের দিকে পা বাড়ালো। সুব্রতা ঘুম ঝরানো কণ্ঠে বলল, শুভ্র ভাই 3টা বাজে। আগের বারের মতোই একবার ডাক দিতেই শুভ্র চোখ মেলে তাকালো। এবার আর মোবাইলে টাইম দেখলো না, 2 চোখ বুজে বলল, একেবারে 5টায় এসে ডাক দিবি। সুব্রতা কাঁদো কাঁদো গলায় বলল, আজকে ঘুমাবো কখন? ঘুমানো লাগবে না, চুপচাপ বসে থাক। সুব্রতা শুভ্রের বিছানায় বসে পড়ল। ঘুমে চোখ জ্বলছে, চোখ মেলে রাখা দুষ্কর হয়ে যাচ্ছে। সুব্রতা হাত দিয়ে 2 চোখ ঢোলে তাকালো। বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে পায়চারি করছে। ঘুমে বারবার চোখ বুজে আসছে। সুব্রতা ওয়াশরুমে গিয়ে চোখে পানির ঝাপটা দিয়ে আসলো। বেশ কিছুক্ষণ পর আবারও 2 চোখে ঘুম এসে হানা দিল। 2 চোখ দুটো লাল হয়ে আছে। সুব্রতা মোবাইলে তাকিয়ে দেখে 5টা বাজে। অনেক কষ্টে চোখ মেলে বলল, শুভ্র ভাই। শুভ্র চোখ বন্ধ রেখেই বলল, রুমে গিয়ে ঘুমিয়ে পড়। শুভ্র কথাটা বলার সাথে সাথে সুব্রতা সোফায় গিয়ে শুয়ে পড়ল। মিনিট 5 পর শুভ্র বিছানা থেকে উঠে সুব্রতাকে কোলে তুলে নিল। সুব্রতা রুমে গিয়ে নিশির পাশে সুব্রতাকে শুইয়ে দিল। শুভ্র আর নিশি নাস্তা করছে। সুব্রতার আম্মু ওদের নাস্তা দিচ্ছে আর সুব্রতাকে বকা দিচ্ছে। নিশি বেশ মজা নিচ্ছে। সুব্রতার আম্মু গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, শুভ্র, তুই একটু শুভ্রতাকে ডেকে দিস তো, আমি ডাক দিলে উঠবে না। আচ্ছা, আমি ডেকে দিব। শুভ্র নাস্তা করে সুব্রতার রুমে গেল। সুব্রতা কোল বালিশ জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সুব্রতার পাশে বসে সুব্রতার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। সুব্রতা একটু নড়ে চড়ে উঠল। শুভ্র আলতো করে ডাক দিল, শুভ্রতা। সুব্রতা ঘুমের মধ্যে ভ্রু কুঁচকে আবারও ঘুমিয়ে পড়ল। শুভ্র আবারও ডাক দিল, শুভ্রতা, অনেক বেলা হয়েছে, ওঠো এবার। সুব্রতা ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, আর একটু ঘুমাতে দিন না। সকাল 9টা বাজে। তো মানে কি? ফুপি তো ডাকছে। সুব্রতা চোখ মেলে তাকিয়ে উঠে বসলো। শুভ্রের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলল, আপনার মতো সারা রাত ঘুমাইনি আমি, ভোরের দিকে ঘুমিয়েছি। সুব্রতা মুখ ফুলে অন্যদিকে তাকিয়ে বসে রইল। শুভ্র মুচকি হেসে বলল, তোকে কে বলল আমি সারা রাত ঘুমিয়েছি? আমার শুভ্রানী সারা রাত না ঘুমিয়ে থাকবে আর আমি শান্তিতে ঘুমাবো? এটা কি করে হতে পারে? সুব্রতা শুভ্রের দিকে তাকিয়ে বলল, দেখুন, আমার সাথে একদম মিথ্যা কথা বলবেন না। আপনি বলবেন আপনি জেগেছিলেন আর আমি বিশ্বাস করে নেব? কখনোই না। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আমার কোনো কথাই বুঝিস না আর এখন বিশ্বাসও করছিস না। সুব্রতা শুভ্রের দিকে তাকালো। শুভ্রের কথাটা কেমন তিক্ত শোনালো। শুভ্র স্মিত হেসে বলল, ফ্রেশ হয়ে নাস্তা করতে যা, আমি বাসায় যাব। শুভ্রের চলে যাবার কথা শুনে সুব্রতার বুকটা খালি খালি লাগছে। শুভ্র এখানে আসলে শুভ্রকে চোখের সামনে দেখতে পায়, চলে গেলে দেখতে পাবে না। শুভ্র রুম থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই সুব্রতা শুকনো গলায় বলল, আজকে এখানে থেকে যান। শুভ্র চমকে উঠল। সুব্রতা কখনো শুভ্রকে থেকে যেতে বলেনি, সবসময় চেয়েছে শুভ্র যেন চলে যায়। তাহলে আজকে কেন বলল? শুভ্র অবাক কণ্ঠে বলল, কি বললি? সুব্রতা নিজের কথায় চমকে উঠল। শুভ্রের কথায় এখন বেশ লজ্জা লাগছে। সুব্রতা বিছানা থেকে নেমে ওয়াশরুমের দরজার দিকে পা বাড়ালো।
ওয়াশরুমের ভেতর গিয়ে দরজা ফাঁক করে মুখটা বাড়িয়ে বলল, আপনি কি কানে কম শোনেন? আপনাকে বললাম আজকে এখানে থেকে যান। সুব্রতার সাথে সাথে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। শুভ্র মুচকি এসে চুলগুলো নেড়ে সুব্রতার রুম থেকে বেরিয়ে গেল। নিশি বিকেলে একা মার্কেটে এসেছে, প্রয়োজনীয় কিছু জিনিস কিনে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। নিশাদ বাইক করে এই দিক দিয়েই যাচ্ছিল। নিশিকে দেখে নিশির সামনে বাইক দাঁড় করালো। নিশি চমকে বাইকে থাকা নিশাতের দিকে তাকালো। নিশাত হেলমেট খুলে হাসি মুখে বলল, মিস জগরুটে, এখানে দাঁড়িয়ে কি করছো? মিস ঝগড়ুটে বলাতে নিশির মেজাজ বিগড়ে গেল। এখন তো কিছু করেনি, তাহলে এখন কেন মিস ঝগড়ুটে বলবে? নিশি রাগী কণ্ঠে বলল, দেখতে পাচ্ছেন না খোলা আকাশের নিচে বিছানা পেতে নাক ডেকে ঘুমাচ্ছি। তুমি কি সবসময় ঝগড়া করার মুডে থাকো নাকি? নিশি কোনো কথা না বলে অন্যদিকে তাকালো। নিশাদ জবাব না পেয়ে বলল, বাইকে উঠো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। নিশি একটা রিক্সা দেখতে পেয়ে নিশাতের উদ্দেশ্যে বলল, আমি যাত্রার বাইকে উঠি না। নিশাতের উত্তরের অপেক্ষা না করে রিক্সায় উঠে চলে গেল। নিশাত নিশির যাওয়ার পানে তাকিয়ে বলল, একদিন তুমি স্বেচ্ছায় আমার বাইকে উঠবে মিস চকলেটে। সুব্রতার ছাদের এক কোণায় দাঁড়িয়ে আকাশ দেখছে। আজকে আকাশে অনেক তারা, থালার মতো গোল বড় একটা চাঁদ। সুব্রতা আকাশ দেখায় মগ্ন, তখন কারো পায়ের ধূপধাপ শব্দ শুনতে পেল। সুব্রতা পেছন ফিরে ছাদের দরজার দিকে তাকালো। সুব্রতার দিকে এগিয়ে আসছে। চাঁদের আলোয় শুভ্রর মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে সুব্রতা। শুভ্র চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে, চুলগুলো উস্কো খুস্কো। সুব্রতা কিছু না বুঝে চুপ করে দাঁড়িয়ে আছে। সুব্রতার সামনে এসে সুব্রতার ডান হাতটা জোরে চেপে ধরে রুদ্ধ কণ্ঠে বলল, ছেলেদের থেকে লাভ লেটার নেওয়ার খুব শখ, তাই না? সুব্রতা ভীত চোখে শুভ্রর চোখের দিকে তাকালো। শুভ্র হাতটা কেঁপে ধরায় বেশ ব্যথা পাচ্ছে। সুব্রতা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বলছেন আপনি? কিসের লাভ লেটার? শুভ্র এবার সুব্রতার হাতটা আরো জোরে চেপে ধরেছে। সুব্রতার হাতটা মুহূর্তের মধ্যেই লাল হয়ে গেল। ব্যথায় সুব্রতা অস্ফুট স্বরে বলল, আহ লাগছে। সুব্রতার কথা শুনেও শুনল না, উল্টো রেগে জোরে প্রশ্ন করলো, বিকেলে ওই ছেলেটার কাছ থেকে লাভ লেটার নিলি কেন? তোর যদি লাভ লেটারের দরকার হতো তাহলে আমাকে বলতি, আমি তোকে হাজার হাজার লাভ লেটার লিখে দিতাম। এতক্ষণে সুব্রতার বিকেলের কথা মনে পড়ল। শুভ্রর হিংস্র চোখ দুটোর দিকে তাকানোর সাহস হলো না। সুব্রতা শুকনো একটা ঢোক গিলল। শুভ্র আবারও জোরে ধমক দিয়ে বলল, অ্যান্সার মি। সুব্রতা হালকা কেঁপে উঠল। ভীত কণ্ঠে শুভ্রের দিকে তাকিয়ে বলল, আমি নিতে চাইনি, আমাকে ডেকেছিল বলে আমি নিচে গিয়েছিলাম। কেউ তোকে ডাকবে আর তুই ঢ্যাং ঢ্যাং করে চলে যাবি? শুভ্রের শীতল কণ্ঠ শুনে সুব্রতা একটু স্বস্তি পেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বিকেলে নিশি মার্কেটে গিয়েছিল, আমি তখন বারান্দায় দাঁড়িয়েছিলাম। তখন নিচ থেকে একটা ৬-৭ বছরের ছেলে আমাকে বলল, আপু একটু নিচে আসো, তোমার সাথে কথা আছে। নিশি মার্কেটে থাকায় আমি একাই নিচে গেলাম। নিচে যাওয়ার সাথে সাথে ছেলেটি দৌড়ে সেখান থেকে চলে গেল। তখন একটা ছেলে আমার সামনে এসে আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে চলে গেছে। সুব্রতার হাতটা ছেড়ে বলল, চিরকুটটা এখন কোথায়? শুভ্রের শীতল কণ্ঠ শুনে সুব্রতা একটু স্বস্তি পেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, টেবিলের উপর, আমি চিরকুট খুলে দেখিনি। সুব্রতার হাতটা ছেড়ে বলল, চিরকুটটা নিয়ে আয়। সুব্রতা মাথা নাড়িয়ে ছাদ থেকে নিচে চলে গেল। শুভ্র 2 হাত দিয়ে চুলগুলো চেপে ধরল। সুব্রতাকে নিয়ে অনেক ভয়, যদি কেউ শুভ্রানীকে শুভ্রের কাছ থেকে কেড়ে নেয়। শুভ্র কিছুটা শান্ত হয়ে হাত দিয়ে এলোমেলো চুলগুলো ঠিক করলো। কিছুক্ষণ পর সুব্রতা ফিরে আসলো। শুভ্রের সামনে চিরকুটটা এগিয়ে দিল। শুভ্র চোখ দুটো বন্ধ করে সুব্রতার উদ্দেশ্যে বলল, চিরকুটটা খুলে জোরে জোরে পড়। আপনি পড়েন। যা বলছি কর। সুব্রতা মাথা নাড়িয়ে চিরকুটটা খুললো। কে জানে চিরকুটে কি লেখা আছে। চিরকুটের শব্দগুলো শুনে যদি শুভ্র আবারও রেগে যায়। সুব্রতা ভয়ে ভয়ে চিরকুট পড়তে শুরু করলো। নিশিকে আমি অনেক ভালোবাসি। প্রথম লাইন পড়ে সুব্রতা অবাক চোখে শুভ্রের দিকে তাকালো। শুভ্র চোখের ইশারায় সুব্রতাকে পড়তে বলল, নিশির সামনে যাওয়ার সাহস হচ্ছে না, তাই আপনাকে প্রথমে বললাম। আপনি তো নিশির বোন, কালকে প্লিজ নিশিকে নিয়ে নিচে আসবেন। সুব্রতা লাল হওয়া হাতের দিকে তাকিয়ে বলল, এই চিরকুটের জন্য আমার হাতের এই অবস্থা। শুভ্র স্বস্তির নিঃশ্বাস ফেলে সুব্রতার হাতটা আলতো করে ছুঁয়ে সুব্রতার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলছো শুনলে আমার মাথা গরম হয়ে যায়। রাগের মাথায় তোমাকে কষ্ট দিয়ে ফেলি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমার এই ভুলের জন্য শুভ্রানী কি শুভ্রকে ক্ষমা করবে? সুব্রতা শুভ্রের হাত ছাড়িয়ে কিছু না বলে ছাদ থেকে নিচে নেমে গেল।
শুভ্র অবাক দৃষ্টিতে সুব্রতার যাওয়ার পানে তাকিয়ে রইল। বিস্মিত স্বরে বলল, শুভ্রানী কিছু না বলেই চলে গেল। এমন আচরণ তো কখনো করেনি, তাহলে আজকে কি হলো? সুব্রতা রুমে গিয়ে নিশির পাশে বসে পড়ল। নিশি মোবাইল স্ক্রিনে তার ধ্যান জ্ঞান দিয়ে রেখেছিল। হঠাৎ সুব্রতা পাশে বসায় চোখ তুলে একবার সুব্রতাকে দেখলো, আবারও মোবাইলের দিকে দৃষ্টিপাত করলো। দুজনে নিশ্চুপ। সম্পূর্ণ রুম ঘিরে বিরাজ করছে এক ঝাঁক নীরবতা। সুব্রতার দিকে তাকিয়ে নীরবতা ভেঙে যেই কিছু বলতে যাবে তখনই চোখে পড়লো সুব্রতার লাল হয়ে যাওয়া হাতের দিকে। নিশি হাতের মোবাইলটা পাশে রেখে সুব্রতার হাতে হাত নিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর হাতে কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? নিশির প্রশ্নে সুব্রতার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সুব্রতা নিশ্চুপ হয়ে বসে আছে। নিশি সুব্রতার হাত ঝাঁকিয়ে বলল, কিছু বলছিস না কেন? সুব্রতা নিশির দিকে এক পলক তাকিয়ে নিম্ন স্বরে বলল, এই চিরকুটের জন্য আমার হাতের এই অবস্থা। সুব্রতার উত্তরে নিশি ভ্রু যুগল কুঁচকে সুব্রতার পানে তাকালো। বিষয়ে হতবাক হয়ে বলল, কি করেছিস তুই? শুভ্র ভাই বিনা কারণে তো কিছু করবে না। সুব্রতার চোখ মুখ দেখে বোঝা গেল নিশির কথায় সুব্রতা বেশ অসন্তুষ্ট হয়েছে। সুব্রতা হুট করে রেগে গেল। রাগান্বিত কণ্ঠে বলল, হ্যাঁ, তোরা সবাই মিলে শুভ্র ভাইকে সাপোর্ট কর। আম্মু তো শুভ্র ভাই বলতেই পাগল, আর তুইও। শুভ্র ভাই যেন কোনো ভুলই করতে পারে না, সব ভুল আমি একাই করি। হঠাৎ করে সুব্রতার রেগে যাওয়ায় নিশি ভ্যাবাচাকা খেয়ে গেল। অবাক দৃষ্টিতে সুব্রতার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তখনই দরজার দিকে নজর গেল। দরজার পাশে শুভ্র দাঁড়িয়ে আছে। নিশি শুভ্রের দিকে তাকাতেই শুভ্র ইশারায় নিশিকে চুপ থাকতে বলল। নিশি মাথা নাড়িয়ে শুভ্রকে আশ্বাস দিল সে চুপ থাকবে। আশ্বাস পেয়ে শুভ্র নিষ্ঠুপে দরজার পাশ থেকে সরে গেল। নিশি মোবাইল হাতে নিয়ে আগের জায়গায় বসে রইল। সুব্রতাকে কিছু বলল না। সুব্রতা বিকেলে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে কালকের ছেলেটি আসবে বলে। এখন ঘড়িতে 4টা বাজে। সুব্রতা নিচের দিকে তাকালো কিন্তু কাউকেই দেখতে পেল না। বারান্দা থেকে নিশির কাছে গেল। নিশি চিরুনিতে চুল আঁচড়াচ্ছিল। সুব্রতা উতাস হয়ে নিশির পাশে বসলো। নিশি সুব্রতার দিকে এক ঝলক তাকিয়ে চুল বেনি গাঁথতে লাগলো। বেনি গাঁথা শেষে সুব্রতার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? সুব্রতা ভারী গলায় বলল, ভালো লাগছে না। কেন? চল না নিচে যাই। নিচে গিয়ে কি হবে? এত কথা না বলে আয় তো। সুব্রতা নিশিকে টেনে রুম থেকে বের করে নিয়ে গেল। চারপাশে তাকিয়ে দেখলো সুব্রতার আম্মু আছে কিনা। সুব্রতার আম্মুকে দেখতে না পেয়ে দুজন আস্তে করে বেরিয়ে গেল। নিচে আসতেই কালকের সেই ছেলেটাকে দেখতে পেল। সুব্রতা বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ছেলেটা কি করে দেখার জন্য। ছেলেটা সুব্রতাদের দিকে এগিয়ে আসছে কিন্তু মাঝ রাস্তায় এসে আবার অন্যদিকে পাশ কাটিয়ে চলে গেল। সুব্রতা হা করে ছেলেটা যাওয়ার পানে তাকিয়ে রইল। অবাক কণ্ঠে বলল, এটা কি হলো? কই কি হলো? কিছু না। ওদের কথার মাঝে অনাকাঙ্ক্ষিত ভাবে বাইরে কে করে হাজির হলো পরিচিত এক মুখ। নিশাত ভাইয়া। নিশাতকে দেখে সুব্রতার মুখে খুশির ঝলক দেখা গেল, কিন্তু পরক্ষণে নিশাতের পেছনে শুভ্রের হাসি হাসি মুখটা দেখে সুব্রতার মুখের খুশির ঝলক দেখা গেল না। সুব্রতা মুখটা পেঁচার মতো করে বাসার ভিতরে চলে গেল। নিচে দাঁড়িয়ে থাকা 3জন মানুষ অবাক দৃষ্টিতে সুব্রতার পানে তাকিয়ে রইল। নিশাত নিশির সামনে এসে বলল, সুব্রতা এভাবে চলে গেল কেন? আমিও তো বুঝতে পারলাম না। শুভ্র পকেটে হাত দিয়ে স্মিত হয়ে এসে বলল, শুভ্রানীর মনে অভিমানের পাহাড় জমেছে। কিসের অভিনয়? বাদ দে, ভিতরে চল। ওরা 3জন কোনো কথা না বলে চুপচাপ ভেতরে চলে গেল। পড়ার টেবিলে বসে বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে রেখেছে সুব্রতা। ইচ্ছে করে অবশ্য পড়তে বসেনি, শুভ্রের সামনে না যাওয়ার জন্য পড়তে বসেছে। কিন্তু পড়ায় কিছুতেই মন বসছে না। অনিচ্ছা সত্ত্বেও বসে আছে, মনের মধ্যে ভয়ও করছে যদি শুভ্র চলে আসে। সুব্রতা গোমড়া মুখে বইটা বন্ধ করলো। বইয়ের মধ্যে মাথা রেখে চোখটা বন্ধ করলো। সুব্রতার আম্মু দরজা ঠেলে রুমে ঢুকে কর্কশ গলায় বলল, এই বুঝি পড়ার নমুনা? হঠাৎ মায়ের কণ্ঠে চমকে গেল সুব্রতা। তড়িঘড়ি করে বইয়ের উপর থেকে মাথা তুলে মায়ের দিকে তাকালো। মায়ের তো এই সময় রুমে আসার কথা না, এটা নিশ্চয়ই শুভ্র ভাইয়ের কাজ। শুভ্র বলেছে বলে তোর রুমে এসে দেখলাম তুই কেমন পড়ছিস। এভাবে পড়ে দুনিয়া উদ্ধার করে ফেলবি। আসলে আম্মু মাথা ব্যথা করছিল, তাই বইয়ের মধ্যে মাথা রেখেছিলাম। বইয়ের মধ্যে মাথা রাখতে তোর মাথা ব্যথা শেষ হয়ে গেছে তাই না? সুব্রতা মাথা নিচু করে নিশ্চুপ হয়ে রইল। সুব্রতার আম্মু কিছুক্ষণ চোখ রাঙিয়ে তাকিয়ে থেকে বলল,
আমি শুভ্রকে পাঠাচ্ছি। সুব্রতা কিছু বলতে গিয়েও বলতে পারলো না। বইয়ের দিকে তাকিয়ে নিজে নিজে বলল, কেন যে বইয়ে মাথা রাখতে গেলাম, এখন মন চাচ্ছে মাথাটা ফাটিয়ে দিতে। তোর কাজটা বরং আমি সহজ করে দেই। শুভ্র পকেটে মোবাইলটা রাখতে রাখতে সুব্রতাকে কথাটা বলল। সুব্রতা শুভ্রের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। সুব্রতার পাশে চেয়ারে বসলো। সুব্রতার দিকে তাকিয়ে বলল, আমি আসার পর রুম থেকে বের হলি না কেন? আমার ইচ্ছে। খুব তো মুখে মুখে কথা শিখেছিস। আগে কি কথা বলতাম না নাকি? তোর দেখি পাখা গজিয়েছে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। শুভ্র কিছু না বলে সুব্রতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সুব্রতা চুপ করে বইয়ের দিকে তাকিয়ে আছে। শুভ্র এভাবে তাকিয়ে থাকাতে সুব্রতার বেশ অস্বস্তি বোধ হচ্ছে। শুভ্র কিছুক্ষণ পর বেশ আবেগমাখা কণ্ঠে বলল, শুভ্রানী। সুব্রতা শুভ্রের ডাকে শুভ্রের চোখের দিকে তাকালো। একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। শুভ্র চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল, ভালোবাসি শুভ্রানী। আপনার যাকে ইচ্ছা আপনি তাকে ভালোবাসেন, আমাকে বলতে আসছেন কেন? সুব্রতার কথা শুনে শুভ্র হাত দিয়ে মাথার চুলগুলো চেপে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলল। সুব্রতা শুভ্রের অগোচরে মুচকি এসে মুখটা আগের ন্যায় কঠিন করে রাখলো। শুভ্র সুব্রতার দিকে তাকিয়ে কঠোরভাবে বলল, তুই আমাকে অ্যাভয়েড করছিস? সুব্রতা তৎক্ষণাৎ পাল্টা জবাব দিল, আপনার কেন মনে হচ্ছে আমি আপনাকে অ্যাভয়েড করছি? তুই কি মনে করেছিস আমি কিছু বুঝি না? আমাকে দেখে নিচ থেকে উপরে চলে আসছিস, আমি বাসায় থাকাতে রুম থেকে বের হচ্ছিস না, এগুলো কি? হ্যাঁ। সুব্রতা মাথা নিচু করে আলতো সুরে বলল, আমার ভালো লাগছিল না তাই রুম থেকে বের হইনি। দেখ সুব্রতা, আমাকে একদম মিথ্যা কথা বলবি না। সুব্রতা প্রসঙ্গ পাল্টানোর জন্য ভিন্ন সুরে বলল, আপনি এখানে কেন এসেছেন? সুব্রতার প্রশ্নে মুহূর্তের মধ্যে শুভ্রের মাথায় চরম রাগ উঠে গেল। শুভ্র ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমি এখানে আসাতে তোর সমস্যা কি? সুব্রতা বুঝতে পারল শুভ্র রেগে গেছে। শুভ্রের কণ্ঠের তেজ বলে দিচ্ছে শুভ্র কতটা রেগে গেছে। সুব্রতা ভয়ে ঢোক গিলে ভীত দৃষ্টিতে শুভ্রের মুখপানে তাকালো। মুখে একটা কথাও বলল না। সুব্রতাকে নিশ্চুপ দেখে সুব্রতার দুই হাত জোরে ঝাঁকিয়ে বলল, এখন কথা বলছিস না কেন? এতক্ষণ তো মুখ থেকে কথার খই ফুটছিল, এখন এইভাবে নিশ্চুপ হয়ে গেলি কেন? শুভ্র রেগে গেলে বরাবরই সুব্রতাকে কষ্ট দেয়। এবারও তার ব্যতিক্রম হলো না। জোর করে সুব্রতার হাত দুটো চেপে ধরে রেখেছে। সুব্রতা ব্যথায় চোখ বন্ধ করে অস্ফুট স্বরে বলল, শুভ্র ভাই, ব্যথা পাচ্ছি। সুব্রতার কথা কানেই নিল না। উল্টো শুভ্র আরো জোরে সুব্রতার হাত দুটো চেপে ধরে রাগী কণ্ঠে বলল, ব্যথা পাচ্ছিস? আমি যে বুকে ব্যথা পাই সেটা তোর চোখে পড়ে না? আমার ব্যথার কাছে তোর ব্যথা অতি তুচ্ছ। সুব্রতা ফ্যালফ্যাল দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে রইল। নিশি সোফায় বসে টিভিতে কার্টুন দেখছে। নিশাত নিশির পাশে বসে মোবাইল টিপছে। নিশাত হঠাৎ মোবাইলটা পাশে রেখে নিশির দিকে তাকালো। নিশির সেই দিকে কোনো খেয়াল নেই। নিশি এক ধ্যানে টিভির দিকে তাকিয়ে আছে। নিশাত ছোঁ মেরে নিশির হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে কার্টুনের চ্যানেল পাল্টিয়ে দিল। নিশি অবাক কণ্ঠে বলল, আপনি রিমোটটা নিয়ে নিলেন কেন? তুমি বাচ্চাদের মতো কিসের কার্টুন দেখছো? তোমার কি এখন কার্টুন দেখার বয়স? কার্টুন দেখতে বয়স লাগে? অবশ্যই। আপনি জানেন বেশি। রিমোট দান বলছি। আরে রাখো তো তোমার কার্টুন। ডিসকভারি চ্যানেলে অনেক কিছু জানতে পারবে। এটা দেখো। নিশি নিশাতের কথায় অবাক কণ্ঠে বলল, ডিসকভারি চ্যানেল আবার জানার মতো কিছু আছে নাকি? জি আছে। নিশি নাক মুখ কুচকে বলল, ওরা কেমন কাঁচা মাছ খেয়ে ফেলে, সাপ খেয়ে ফেলে, এগুলো দেখলেই তো বমি আসে। ওয়াক্থু। সুব্রতা ছলছল দৃষ্টিতে শুভ্রের চোখের দিকে তাকিয়ে আছে। শুভ্রের চোখ জোড়া রক্ত লাল হয়ে আছে, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সুব্রতার উদ্দেশ্যে আবারও বলল, আমাকে একদম অ্যাভয়েড করার চেষ্টা করবি না, করলে এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। সুব্রতার হাত দুটো ছেড়ে দিল। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চলে গেল রুমের বাহিরে। একবারের জন্য পেছন ফিরে চাইল না। শুভ্র চলে যেতেই সুব্রতা মুখে হাসি ফুটিয়ে বলল, আপনার দেওয়া কষ্টগুলো ভীষণ ভালো লাগে। শুভ্র ধূপ ধাপ শব্দ করে নিচে নেমে এলো। নিশাতের দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বলল, বাসায় যাবো, আয়। নিশি আর নিশাত শুভ্রের দিকে তাকালো। নিশাত বুঝতে পারলো শুভ্র কোনো কারণে রেগে আছে, তাই বিনা বাক্যে সোফা থেকে উঠে দাঁড়ালো। নিশি শুভ্রকে উদ্দেশ্য করে বলল, আজকে তো আপনাদের থেকে যাওয়ার কথা ছিল, তাহলে চলে যাচ্ছেন কেন? শুভ্র নিশির কথা শুনেও কোনো উত্তর দিল না। পা বাড়ালো দরজার দিকে। নিশি
শুভ্রের পানে উত্তরের আশায় তাকিয়ে আছে, কিন্তু শুভ্র নিশির প্রশ্নের উত্তর না দিয়ে আদেশের সুরে বলল, এখানে দাঁড়িয়ে না থেকে শুভ্রানীর কাছে যা। শুভ্রের আদেশের সুরে কথা শুনে নিশি তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করল। শুভ্রতার আবার কি হলো? এবারও শুভ্র কোনো উত্তর দিল না, দরজা খুলে বেরিয়ে গেল বাসা থেকে। নিশি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল দরজার দিকে। দরজাটা আটকিয়ে দিয়ে নিজে নিজে বলল, শুভ্র ভাইয়ের আবার কি হলো? নিশি উপরে গেল, রুমে গিয়ে দেখলো শুভ্রতা চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। শুভ্রতা নিশির উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকালো। নিশি মনে মনে বলল, শুভ্রতা তো ঠিকই আছে, তাহলে শুভ্র ভাই আমাকে আসতে বললো কেন? নিশি বিছানায় বসে পড়ল। দুজনই নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ঘিরে রাখা রুমে শব্দ করে শুভ্রতার আম্মু বলে উঠল, শুভ্র, নিশাদ ওরা কোথায়? শুভ্রতা আম্মুর দিকে তাকালো। তখন মনে হলো নিশি এই প্রশ্নের উত্তর জানে। শুভ্রতা নিশির পানে তাকালো। নিশি গলা খাকারি দিয়ে বলল, ওনারা তো চলে গেছে। শুভ্রতার আম্মুর আগে দৃষ্টিতে শুভ্রতার দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই তুই কিছু বলেছিস, তা না হলে শুভ্র চলে যাবে কেন? শুভ্রতা শীতল কণ্ঠে বলল, আমি কিছু বলিনি আম্মু। শুভ্রতার আম্মু কোনো কথা না বলে বেরিয়ে গেল রুম থেকে। আপনি কি আমার কারণেই চলে গেছেন? রাত 1:45। শুভ্র বারান্দায় দাঁড়িয়ে আছে। ঘুম কিছুতেই ধরা দিচ্ছে না দুই চোখের পাতায়। শুভ্র পকেটে থেকে ফোন না বের করে কল করলো শুভ্রতার নাম্বারে। ঘুমের মধ্যে শুভ্রতার ফোনটা বেজে উঠল। শুভ্রতা ফোন নাম্বারটা না দেখেই কল রিসিভ করে ফোনটা কানে দিল। সাথে সাথে ওপাশ থেকে আদুরে কণ্ঠে বলে উঠল, সরি শুভ্রানী, আমি তোমায় আঘাত করে নিজেই ক্ষতবিক্ষত হয়ে যাই। তোমাকে এক পলক দেখার জন্য ছটফট করি। আমি ঘুমাতে পারছিলাম না শুভ্রানী, তোমার কণ্ঠ শুনতে ব্যাকুল হয়ে পড়েছি। প্লিজ একটা কিছু বলো। ঘুমিয়ে পড়ুন শুভ্র ভাই। সাথে সাথে ওপাশ থেকে কল কেটে দিয়েছে। শুভ্রতা মুচকি এসে বলল, আমি দিন দিন আপনার নেশায় আসক্ত হয়ে পড়ছি শুভ্র ভাই। সকালে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসলো নিশি। চোখের সামনে নিশাদকে দেখতে পেয়ে বেশ অবাক হলো। নিশি পাশে তাকিয়ে দেখলো শুভ্রতা নেই। নিশি চোখের দেখাকে ভ্রম মনে করলো। সামনে থাকা নিশাদকে প্রশ্ন করলো, নিশাদ ভাই আপনি কি সত্যি আমার সামনে বসে আছেন? নিশির প্রশ্নটা নিশাতের একটু ভালো লাগেনি। না, আমার ভূত বসে আছে। নিশি অবাক চোখে তাকালো। নিশাদের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, আপনারা না কালকে চলে গিয়েছিলেন, আজকে এত সকালে এখানে কি করছেন? নিশির প্রশ্নে নিশাদ আবারও বিরক্ত হলো। নিশাতের চোখ মুখ দেখে নিশি বুঝতে পারলো, কিন্তু নিশাতের বিরক্তি ভাবটাকে পাত্তা দিল না। নিশাত আবারও বিরক্তি মাখা কণ্ঠে বলল, এখানে কি স্বাদে এসেছি? প্রেমে পাগল হওয়া বন্ধুর জন্য সকালের মিষ্টি ঘুমটা বিসর্জন দিয়ে এখানে এসে বসে আছি। নিশাতের কথাটা বোধগম্য হতে নিশির একটু সময় লাগলো। কথার মানে বুঝতেই নিশি হেসে উঠল। নিশিকে হাসতে দেখে নিশাত রাগী কণ্ঠে বলল, একদম হাসবে না। কোনো রকমে হাসি চেপে রেখে বলল, আহারে বেচারার কি কষ্ট। নিশাত চোখ গরম করে নিশির দিকে তাকালো। নিশির এতে কোনো ভাবাবেগ দেখা গেল না। নিশি একটু ভাব নিয়ে বলল, আপনাকে একটা আইডিয়া দিই, আপনার কাজে লাগতে পারে। নিশাত আর চোখে নিশির দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে কি আইডিয়া দিবে? আপনি বরং টুস করে কারো প্রেমে পড়ে যান। তখন আপনি আপনার প্রেমিকাকে দেখানোর জন্যই শুভ্র ভাইয়াকে এভাবে ঘুম থেকে তুলে প্রেমিকার বাড়িতে নিয়ে যাবেন। আইডিয়াটা কেমন? নিশির কথায় নিশাত আবারও বিরক্ত হলো। বড় একটা দীর্ঘশ্বাস ফেললো। নিশাতের মাথায় দুষ্ট বুদ্ধির আবির্ভাব ঘটল। নিশাত নিশির উদ্দেশ্যে বলল, কার প্রেমে পড়া যায় বলো তো? তুমি তো সিঙ্গেলে আছো, তাহলে বরং তোমার প্রেমে পড়ি, কি বলো? নিশাতের কথায় হুট করে নিশি রেগে গেল। রাগী রাগী কণ্ঠে বলল, আপনার কারো প্রেমে পড়ার দরকার নেই, আপনি আজীবন সিঙ্গেলই থাকবেন। নিশি বিছানা ছাড়লো, পা বাড়ালো ওয়াশরুমের দিকে। নিশি ওয়াশরুমে যেতেই নিশাত বলল, আমাকে তো তুমি সিঙ্গেল থাকতে দিবে না, তুমি নিজেই আমার প্রেমে জড়িয়ে পড়বে। ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে শুভ্রতা। শুভ্রতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্র। এতে শুভ্রতার খুব অস্বস্তি হচ্ছে। অস্বস্তির পাশাপাশি বিরক্তিও ভর করেছে। শুভ্রতা বেশ বিরক্তিকর কণ্ঠে বলল, দেখুন আমি কিন্তু অনেক বিরক্ত হচ্ছি। শুভ্রতার কথায় শুভ্র মুচকি হাসলো। মুখে একটা কথাও বলল না। শুভ্রতা ভ্রু কুঁচকে শুভ্রের দিকে তাকিয়ে বলল,
আপনি কি পাগল? শুভ্র সুব্রতার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। সূর্যের আলো এসে সুব্রতার মুখে আছড়ে পড়ছে। শুভ্র সুব্রতার মুখ পানে তাকিয়ে থেকে বলল, কেন বলো তো? পাগল না হলে কি সাত সকালে আমাকে ঘুম থেকে তুলে এভাবে ছাদের মধ্যে দাঁড় করিয়ে রাখতেন? শুভ্র মৃদু হেসে আবেগ মাখানো কণ্ঠে বলল, আমার তোমায় দেখা নেশা জেগেছিল শুভ্রানী, তাই তো নেশার টানে সাত সকালে ছুটে এসেছি। শুভ্রতা শুভ্রের দিকে তাকালো। সকালে শুভ্রতাকে ঘুম থেকে তুলেই ছাদে নিয়ে এসেছিল শুভ্র। ঘুম থেকে ওঠার কারণে চোখগুলো ফোলা ফোলা দেখাচ্ছে। শুভ্রতার এখনো ঘুমের রেশ কাটেনি। শুভ্রতা শুভ্রকে বলল, আমি নিচে যাচ্ছি। শুভ্র মাথা নাড়িয়ে যাওয়ার সম্মতি জানালো। শুভ্রের সম্মতি পেয়ে সুব্রতার ছাদ থেকে যাওয়ার জন্য পা বাড়ালো। শুভ্র সুব্রতার পানে তাকিয়ে বলল, আমি মারাত্মকভাবে তোমায় ভালোবাসি শুভ্রানী। বারান্দায় গিটারের টুংটাং শব্দ ভেসে আসছে। বিশাল এক বাড়িতে শুধুমাত্র দুজন মানুষ। ছোটবেলায় নিশাতের আব্বু মারা যায়। তারপর থেকে নিশাতের আম্মু নিশাতকে বড় করে। নিশাতের আব্বুর অফিসে নিশাতের আম্মু জয়েন করে। নিশাত বড় হওয়ার পর অফিসের ভার নিশাতকে বুঝিয়ে দেন তিনি। মাস 5 আগে নিশাতকে একা করে নিশাতের আম্মু দূর আকাশের তারা হয়ে যায়। নিশাত সম্পূর্ণ একা হয়ে পড়ে। নিশাতের বাড়িতে একজন কাজের মহিলা আছে। আগে সন্ধ্যের দিকে বাড়িতে ফিরে যেত। নিশাতের আম্মুর মৃত্যুর পর উনি রাতেও এখানে থাকেন। বারান্দায় বসে গিটারে টুংটাং শব্দ করছে নিশাত। আজ অকারণেই মনটা ভীষণ খারাপ। হঠাৎ করে মন খারাপের ভর করেছে নিশাতের হৃদয় আঙিনায়। অকারণে মন খারাপ বিষয়টা বেশ অদ্ভুত। সবকিছুই পাংশুটে লাগে, কোনো কিছুতেই শান্তি নেই। কেন? শুধুমাত্রই অকারণে মন খারাপের জন্য। নিশাত আকাশের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, অকারণে মন খারাপ হওয়ার কি কোনো কারণ আছে? কি দরকার অকারণে মন খারাপের? আমার যে মন ভালো করার মানুষ নেই। নিশাত একটা দীর্ঘশ্বাস ফেলল। গিটারের শব্দগুলো আর ভেসে আসছে না। নীরবতা ঘিরে রেখেছে চারপাশ। নীরব পরিবেশে কেবল নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সুব্রতা বইয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। পড়তে বসার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু শুভ্রের ভয়ে পড়তে হচ্ছে। শুভ্র সুব্রতার সামনে বসে মোবাইল টিপছে, আর একটু পর পর সুব্রতার দিকে আর চোখে তাকাচ্ছে। সুব্রতা মুখটা বেজার করে কোনো রকমে পড়ছে। নিশি বইয়ের ধারে কাছেও নেই। শুভ্র নিশিকে পড়ার জন্য কখনোই জোর করে না, কেননা নিশি পড়াশোনায় কোনো গাফিলতি করে না। কখনো মাঝরাতে বা খুব ভোরে উঠে পড়তে বসে। এখন নিশি সুব্রতার আম্মুর সাথে রান্নাঘরে গিয়ে বসে আছে। আজকে নিশাতের মনে বিষাদের আনাগোনা, কিন্তু নিশির ক্ষেত্রে তার বিপরীত লক্ষণ। আজ নিশির মনটা বেশ ফুরফুরে, মনে যেন বসন্তের হাওয়া লেগেছে। সুব্রতা পড়ার মধ্যে হঠাৎ করে পড়া বন্ধ করে দিল। শুভ্রের দিকে অভিমানী মুখ করে তাকালো। সুব্রতাকে চুপ থাকতে দেখে শুভ্র ডান হাতে থাকা স্কেলটা দিয়ে জোরে টেবিলে আঘাত করলো। সেই শব্দে কেঁপে উঠল সুব্রতা। শুভ্র কঠিন স্বরে বলল, সমস্যা কি তোর? পড়ালেখায় কোনো মনোযোগ নেই, পরীক্ষার খাতায় যদি বেহাল দশা হয় তাহলে তোর আমি নাজেহাল অবস্থা করব। শুভ্রের কঠিন স্বরের হুমকি শুনেও সুব্রতার পড়ার প্রতি কোনো আগ্রহ দেখা গেল না। সুব্রতা ঠোঁট উল্টিয়ে বলল, পড়তে ভালো লাগছে না শুভ্র ভাই। শুভ্র কড়া দৃষ্টিতে সুব্রতার পানে তাকালো। সুব্রতা শুভ্রকে এভাবে তাকাতে দেখে মাথা নুইয়ে নিল। শুভ্র ধমক দিবে মনে করেও আর ধমক দিল না। সুব্রতা মাথা উঠিয়ে আর চোখে শুভ্রকে দেখলো। শুভ্র ঠোঁট নাড়িয়ে বলল, এখন কি করবি তুই? সুব্রতা ভাবতে লাগলো এখন ঠিক কি করা যায়। সুব্রতার ভাবনার মাঝেই হেলে দুলে রুমে প্রবেশ করলো নিশি। মৃদু হেসে বলল, পরিচিত কারো বাসায় গিয়ে হঠাৎ করে তাকে চমকে দিলে কেমন হবে? নিশির প্রস্তাবে সুব্রতার চোখ দুটি জল জল করে উঠল। মুখখানা দেখেই বোঝা যাচ্ছে সুব্রতাও একমত। শুভ্র ভাবুক কণ্ঠে বলল, কিন্তু কার বাসায় যাওয়া যায়? শুভ্রের প্রশ্নে সুব্রতা ও নিশির মধ্যেও চিন্তার আভাস দেখা গেল। সত্যি তো, এই রাত করে কার বাসায় যাওয়া যায়? সুব্রতা ও নিশি একে অপরের দিকে তাকিয়ে সমস্বরে বলল, নিশাত ভাইয়ের বাসায়। শুভ্র দুজনের মুখের দিকে তাকিয়ে বলল, ফুবিকে কি বলে বের হবি? শুভ্রের কথায় দুজনের কারো মধ্যেই কোনো হেলদোল দেখা গেল না, যেন এই বিষয়টা কোনো ব্যাপারই না। সুব্রতা হাসি হাসি মুখ করে গা ছাড়া ভাব নিয়ে বলল, সেটা তো আপনি জানেন। শুভ্র অবাক কণ্ঠে বলল, আমি জানি মানে? আপনি জানেন মানে আপনিই জানেন। আমরা যাব বলেছি, এবার নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। শুভ্রদের রেডি হতে বলে চলে গেল ফুপির কাছে। শুভ্রতার নিশি খুশি মনে রেডি হতে চলে গেল। ওরা তো জানে যে করে হোক শুভ্র পারমিশন নিয়ে আসবে। বেশ কিছুক্ষণ পর শুভ্র ফিরে এলো। সুব্রতা নিশি রেডি হয়েছিল। সুব্রতা হাসি দিয়ে বলল, চলুন। শুভ্র ভ্রু কুঁচকে তাকালো সুব্রতার দিকে। ফুপি রাজি হয়ে যাবে এটা কে বললো তোকে?
আমার আম্মু তো আপনি যা বলবেন তাই মেনে নেয়। এটা আবার কেউ বলা লাগে নাকি? তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। নিশাতের গানের মাঝে কলিং বেল বেজে উঠল। ব্যাঘাত ঘটল গানের সুরে। এই অসময় আবার কে এলো? বাসার কাজের মহিলা দরজা খুলে দিল। দুজন অপরিচিত নারীর মধ্যে দেখতে পেল পরিচিত শুভ্রকে। শুভ্র হেসে বলল, নিশাত কোথায় খালা? শুভ্র তার নিশিকে নিয়ে পা বাড়ালো নিশাতের রুমের উদ্দেশ্যে। নিশি নিশাতের বাসার চারপাশ দেখছে। শুভ্র নিশাতকে রুমে না দেখে বারান্দায় গেল। নিশাতকে চোখ বন্ধ করে থাকতে দেখে বলল, কিরে দেবদাস হয়ে বসে আছিস কেন? শুভ্রের কণ্ঠে চমকে উঠে নিশাত। বসা থেকে উঠে দাঁড়িয়ে অবাক কণ্ঠে বলল, তুই এখানে? শুভ্র মৃদু হাসলো। নিশাতের পিঠ চাপড়ে রুমে নিয়ে গেল। শুভ্রতা আর নিশিকে দেখে আরেক দফায় চমকে গেল নিশাত। নিশির দিকে তাকিয়ে নিম্নস্বরে বলল, অপূর্ণ জীবনে তুমি কি পূর্ণতা হয়ে আসবে? নিশাতের নিম্ন স্বরে কথাটা শুভ্রের কানে পৌঁছালো। শুভ্র নিমিষেই নিশাতের মনের ভাব বুঝে গেল। শুভ্র মৃদু হেসে মজার ছলে বলল, পূর্ণতার বুঝি খুব অভাব? শুভ্রের বলা কথাটা রুমের থাকা তিনজন মানুষের কানে বাজলো, কিন্তু শুভ্র তার নিশি শুভ্রের কথার মানে বুঝতে পারল না। ওরা কেবল শুভ্রের পানে তাকিয়ে আছে। নিশাত মাথা নাড়িয়ে শুভ্রকে বলল, ভীষণ অভাব। পূর্ণতার অভাবে আমার হৃদয়খানা আজও শূন্য। শুভ্র কেবল হাসলো। শুভ্রতা কিছু বুঝতে না পেরে বলল, কিসের কথা বলছেন আপনারা? শুভ্র নিশাতের দিকে তাকিয়ে হেসে বলল, এটা আমাদের ব্যাপার, তোর বুঝে লাভ নেই। শুভ্রের কথায় নিশি মুখ ভেঙচি কাটলো। পরক্ষণে উৎফুল্ল হয়ে নিশাতের সামনে গিয়ে দাঁড়ালো। বিস্মিত স্বরে বলল, আচ্ছা, আমরা যে হঠাৎ করে এখানে আসলাম, আপনি চমকাননি? নিশাত মাথার পেছনের চুলগুলোতে হাত দিয়ে বলল, অবশ্যই চমকিয়েছি, তার থেকে বেশি খুশি হয়েছি। ওরা সবাই একসাথে আড্ডা দিল। নিশাতের মন ভালো করার জন্য ওরাই যথেষ্ট ছিল। আড্ডার মাঝে নিশি হঠাৎ বলে উঠল, আমার অনেক খিদে পেয়েছে। রাত তখন 11টা বাজে। খিদে লাগারই কথা। শুভ্রতারও খিদে পেয়েছিল, কিন্তু মুখ ফুটে প্রকাশ করেনি। নিশাত তড়িঘড়ি করে বলল, আমার খেয়ালই ছিল না তোমরা প্রথমবার আসলে, আর আমি ঠিক মতো কিছু করতে পারছি না। আসলে বাড়িতে কোনো মহিলা নেই তো। আচ্ছা, তোকে এত কিছু ব্যাখ্যা করতে হবে না, এখন গিয়ে খাবারের ব্যবস্থা কর। নিশাতকে থামিয়ে দিয়ে কথাটা বলল শুভ্র। নিশাত বাসার কাজের মহিলাকে বলে খাবারের ব্যবস্থা করলো। সবাই একসাথে খাবার খেলে খাওয়া দাওয়া শেষ করেই শুভ্রতা ঘুমাতে চলে গেল। শুভ্রতা ঘুমাতে যাওয়ার পর নিশি ছাদে চলে গেল। শুভ্র নিশাতের সঙ্গে নিশাতের রুমে গেল। শুভ্র বিছানায় আয়েশ করে বসে নিশাতকে প্রশ্ন বলল, নিশিকে বলছিস না কেন? কি বলবো? তুই যে নিশিকে পছন্দ করিস। যদি মেনে না নেয়? বলতে তো সমস্যা নেই। নিশাত ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরলো। নিঃশব্দে পা রাখলো ছাদে। নিশি নিশাতের দিকে না ঘুরেই বলল, আমাকে ভালো লাগে কেন? নিশাত চমকে নিশির পানে তাকালো। ভাবলো নিশি বোধহয় একটু একাই কথা বলছে। নিশি নিশাতের দিকে তাকিয়ে আবারও বলল, আপনাকেই বলছি। নিশাত পাল্টা প্রশ্ন করলো, আমি কি তোমাকে বলেছি তোমাকে ভালো লাগে? আমি তো বুঝতে পেরেছি। নিশাত নিশির পাশে গিয়ে দাঁড়ালো। নিশির চোখে চোখ রেখে বলল, কিভাবে বুঝলে? নিশি মৃদু হেসে বলল, তার মানে আমাকে ভালো লাগে? নিশাত মুখে কোনো শব্দ করলো না, কেবল মাথা উপর থেকে নিচ করে নিশির কথায় হ্যাঁ বোধক উত্তর জানালো। নিশি অবাক কণ্ঠে বলল, সত্যি? হ্যাঁ। আমি তো আপনাকে এমনি বলেছিলাম, আপনি মজা করছেন তাই না? একটু না। নিশি অবাক দৃষ্টিতে নিশাতের দিকে তাকালো। নিশাতের কথাটা মানতে পারছে না নিশি। নিশিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নিশাত আর একটু অবাক করার জন্য বলল, আমি তোমায় ভালোবাসি নিশি। আমি তো বাসি না। এখন থেকে ভালোবাসবে। সুব্রতা এক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আছে। আজ মাসখানেক হবে নিশাতের বাসা থেকে এসেছে। নিশাতের বাসা থেকে আসার পর থেকেই দেখছে নিশি বেশিরভাগ সময় ফোনে কথা বলে। আগের থেকে এখন একটু বেশি সাজগোজ করে, মাঝে মাঝে একা একাই হাসে। এত পরিবর্তনের কারণ আন্দাজ করতে পারলেও নিশিকে কখনো সরাসরি জিজ্ঞেস করেনি। নিশিও নিজে থেকে কিছু বলেনি। বর্তমানে সুব্রতা সোফায় বসে আছে। নিশি বারান্দায় কথা বলতে বলতে পায়চারি করছে আর মুচকি মুচকি হাসছে। বেশ কিছুদিন ধরে শুভ্ররও কোনো দেখা পাওয়া যাচ্ছে না, আর না কল পাওয়া যাচ্ছে। সুব্রতা মুখ ভার করে বসে আছে, নিজেকে কেমন একা একা অনুভব করছে। সুব্রতা বসা থেকে উঠে দাঁড়াতেই রুমে শুভ্র প্রবেশ করলো। সুব্রতার সঙ্গে সঙ্গে শুভ্রের সামনে গিয়ে দাঁড়ালো। আজকে হাতে গোনা 10 দিন পর দেখতে পেল শুভ্রকে। খুশিতে সুব্রতার চোখ চিকচিক করছে, কিন্তু শুভ্রর চোখ মুখে ক্লান্তির ছাপ। সুব্রতা আনন্দের কণ্ঠে বলল,
সুব্রতা কথা সম্পূর্ণ করার আগেই সুব্রতাকে আটকিয়ে বলল, তোর যা বলার আছে কিছুক্ষণ পর বলিস। সুব্রতা কেবল মাথা নাড়িয়ে শুভ্রের কথায় সায় দিল। সুব্রতাকে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো। চিরুনিটা হাতে নিয়ে তার শুভ্রানী কেশগুলো সযত্নে আছড়িয়ে বেনুনি গাঁথতে শুরু করলো। সুব্রতা আয়নার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। বারান্দায় কথা বলতে থাকা নিশি ওদেরকে এক পলক দেখে মুচকি হেসে কথা বলায় বিভোর হয়ে গেল। শুভ্র চুলগুলো বেনি করে সুব্রতার গায়ে জড়ানো ওড়নাটা দিয়ে সুন্দর করে মাথায় ঘোমটা দিল। সুব্রতার হাতটা শুভ্রের হাতের মুঠোয় নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সুব্রতাও বিনা বাক্যে বেরিয়ে গেল শুভ্রের সাথে। বাসা থেকে বেরিয়ে শুভ্র সোজা হাঁটতে শুরু করলো। এখন ঘড়িতে 7টা বাজে। রাস্তায় গাড়ির চলাচল। 10 মিনিট হাঁটার পর সুব্রতা বলল, আজকে বুঝি হাঁটার উদ্দেশ্যে বের হয়েছেন? শুভ্র সুব্রতার দিকে আড় চোখে তাকিয়ে আকাশের দিকে তাকালো। অভিমানী কণ্ঠে বলল, 10টা দিন 10টা রাত পেরিয়ে গেল, অথচ শুভ্রানীর দেখাও পেলাম না। মন মাতানো কণ্ঠস্বরও কানে এলো না। শুভ্রানী বড্ড পাষাণ, আমায় একটা বারের জন্য স্মরণ করলো না। শুভ্রের কথায় সুব্রতা মাথা নিচু করে ফেললো। সত্যিই তো, এতদিন শুভ্র বাসায় আসেনি বলে কি শুভ্রদের বাসায় গিয়ে শুভ্রকে দেখে আসতে পারতো না? চাইলেই তো যেতে পারতো, যেতে তো মাত্র 5 মিনিটই লাগে। কিন্তু সুব্রতা একটা কথা ভুল বলে ফেললো। সুব্রতা ক্ষণে ক্ষণে শুভ্রকে স্মরণ করেছে, কিন্তু শুভ্রের কাছে প্রকাশ করেনি। সুব্রতা কিছু না বলতেই তো শুভ্র সব বুঝে যায়। তাহলে এবার কি বুঝবে না? সুব্রতার গাল বেয়ে টপ করে ঝরতে লাগলো অশ্রুকণা। সুব্রতার দিকে তাকিয়ে দেখলো শুভ্রতা কাঁদছে। শুভ্র তাড়াহুড়ো করে সুব্রতার চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল, অনেকেই বলে কান্নারত মুখ নাকি অপূর্ব লাগে। শুভ্রানীকে তো কান্নায় বেমানান দেখায়, কিন্তু হাসিতে অসাধারণ। সুব্রতাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শীতল কণ্ঠে বলে, আহ, কাঁদে না শুভ্রানী। শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, আমি পাষাণ না শুভ্র ভাই, আমার তো আপনার কথা মনে পড়তো, কিন্তু এখন আমি আপনাকে কিভাবে বিশ্বাস করাবো? সুব্রতার কথায় শুভ্র মুচকি হাসে, বলল, সুব্রতার শুভ্রানীকে যতটা বিশ্বাস করে, শুভ্রানী নিজেও নিজেকে ততটা বিশ্বাস করে না। আমি তো এমনি কথাটা বললাম। শুভ্রের কথায় সুব্রতা শুভ্রকে ছেড়ে চোখের পানি মুছে অভিমানী কণ্ঠে বলল, আপনি আমাকে ইচ্ছে করে কান্না করিয়েছেন। সুব্রত কান্না করতে বলেনি, শুভ্রানী নিজেই তো বাচ্চাদের মতো কান্না করছিল। শুভ্রের কথায় সুব্রতা রাগী দৃষ্টিতে তাকালো। তা দেখে শুভ্র খিলখিল করে হেসে উঠল। সুব্রতা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল শুভ্রের দিকে। আর সকাল থেকে নিশি উদাস হয়ে আছে, বারবার ফোনটা কানে দিচ্ছে আর সাথে সাথে কান থেকে নামিয়ে নিচ্ছে। সুব্রতা নিশির কাছে গিয়ে বলল, কি রে, কি হয়েছে? নিশি আহত কণ্ঠে বলল, দেখ না, কখন থেকে নিশাদ ভাইকে কল দিচ্ছি, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ বলছে। হয়তো ফোনের চার্জ নেই। চার্জ কেন থাকবে না? উনি তো রাতে ফোন চার্জ দিয়েই ঘুমিয়েছেন। হয়তো অফিসের কাজে ব্যস্ত আছেন। নিশি সুব্রতার কথায় অসন্তুষ্ট হলো। উদ্বিগ্ন কণ্ঠে একটু জোরে বলল, উনি ব্যস্ত না সুব্রতা, আজকে উনি অফিসে যাবেন না। তাহলে তো চিন্তার বিষয়। বিকেলে সুব্রতা নিশিকে নিয়ে বের হয়েছে পার্কে যাওয়ার উদ্দেশ্যে। বাসার কাছাকাছি একটা পার্ক আছে। পার্কে যাওয়ার সময় সুব্রতা সেই দিনের ছেলেটাকে দেখতে পেল, যে নিশির জন্য সুব্রতাকে চিরকুট দিয়েছিল। ছেলেটা রাস্তার একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সুব্রতা আর নিশিকে এখনো খেয়াল করেনি। ওরা ছেলেটাকে পাশ কাটিয়ে সামনে চলে গেল। তখন পেছন থেকে ছেলেটা বলে উঠল, শুনুন। সুব্রতা আর নিশি দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা সুন্দর একটা হাসি দিয়ে ওদের সামনে এসে সুব্রতাকে উদ্দেশ্য করে বলল, আমি সবুজ, আমাকে চিনতে পেরেছেন? সুব্রতা রাগী দৃষ্টিতে সবুজের দিকে তাকালো, রাগী গলায় বলল, আপনাকে কি এত সহজে ভুলতে পারি? আপনার চিরকুটের জন্য আমার বেচারা হাতটা ভেঙে যেত। চিরকুট কিভাবে হাত ভাঙবে? নিশি বিস্ময় সুব্রতার সবুজের দিকে তাকালো। ওদের কথার কোনো মানে বুঝছে না। সুব্রতা কোমরে 2 হাত রেখে বলল, আপনি যে কারণে নিচে আসতে বলেছেন সেই কাজটি কেন করলেন না? সবুজ আর চোখে একবার নিশির দিকে তাকিয়ে বলল, আসলে ওই দিন কেমন অস্বস্তি ফিল করছিলাম। আপনি বরং আপনার অস্বস্তি নিয়েই থাকুন। এখন আপনাকে কিছু বলা লাগবে না, কারণ আমার বোন বুকিং করা। সুব্রতা নিশির হাত ধরে সামনে পা বাড়ালো। তখন পেছন থেকে সবুজ বলে উঠল, আমি কিন্তু আপনার বোনকে পার্মানেন্টলি আমার করার জন্য এখানে এসেছি। সবুজের কথা থমকে দাঁড়ালো সুব্রতা আর নিশি। তোর বোনটা কে? আমার বোন তো তুই।
আমাকে পার্মানেন্টলি নিয়ে যাবেন মানে? সবুজ নিশির সামনে গিয়ে দাঁড়ালো। নিশির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, পার্মানেন্টলি নিয়ে যাবো মানে? আই লাভ ইউ। নিশি বেশ আয়েশি ভঙ্গিতে বলল, আমি তো অন্য কাউকে ভালোবাসি। হাতে থাকা ঘড়িটার দিকে একবার তাকিয়ে বলল, বিয়ে তো হয়নি। আমার মা বাবা মনে হয় এতক্ষণে তোমাদের বাসায় পৌঁছে গেছে। তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি বাসায় যাও। সবুজের কথার প্রসঙ্গে সুব্রতা অবাক কণ্ঠে বলল, আপনার বাবা মা আমাদের বাসায় কেন যাবে? আমার জন্য পাত্রী দেখতে। নিশি সুব্রতার হাতটা ধরে সুব্রতার উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি বাসায় চল। সবুজকে কিছু বলার সুযোগ না দিয়ে নিশি আর সুব্রতা বাসার উদ্দেশ্যে হাঁটা ধরল। বাসার সামনে এসে দেখলো বাসার দরজা খুলে রাখা। নিশির বুকটা ধক করে উঠল। নিশি সুব্রতার হাতটা আর একটু শক্ত করে চেপে ধরল। বাসায় পা রেখে দেখলো শুভ্র আর নিশাত পাশাপাশি একটা সোফায় বসে আছে। ওদের পাশে শুভ্রের মা বাবা আছে। সুব্রতা আর মামনিকে দেখেও মামনির কাছে গেল না। এখানে কি হচ্ছে বোঝার চেষ্টা করছে। নিশি সুব্রতার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, নিশাত ভাইয়া সারাদিন ফোনটা অফ রেখেছে, এখন এখানে কি করছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। সুব্রতার আব্বু সুব্রতার নিশিকে খেয়াল করে কঠোর গলায় বলল, সুব্রতা, নিশি এখানে আসো। সুব্রতা আর নিশি একে অপরের দিকে তাকিয়ে এগিয়ে গেল। সোফার সামনে গিয়ে দাঁড়াতেই সুব্রতার আব্বু গভীর গলায় বলল, তোমার আর নিশাতের সম্পর্কে এসব কি শুনছি নিশি? নিশি সুব্রতার হাত চেপে ধরল। ভীত চাহনিতে একবার নিশাতের দিকে তাকালো। নিশাত দায়সারা ভাবে বসে আছে। নিশির দিকে কোনো খেয়াল নেই। নিশি কোনো কথা না বলে মাথা নিচু করে রাখলো। সুব্রতার আব্বু আবারও গম্ভীর গলায় বলল, কথা বলছো না কেন? নিশির এবার চোখের কোণে পানি এসে ভিড় জমিয়েছে। বড় আব্বু কখনো এভাবে গম্ভীর গলায় কথা বলে না। তাহলে কি সে ভুল করলো? নিশি ছলছল দৃষ্টিতে নিশাতের দিকে তাকালো। নিশাত আগের ভঙ্গিতেই বসে রইল। সুব্রতার আম্মু নিশির মাথায় হাত বুলিয়ে দিয়ে সুব্রতা আব্বুর উদ্দেশ্যে বলল, আহা, এমন গম্ভীরভাবে বলছো কেন? একটু হলে তো মেয়েটা কেঁদে দেবে। সুব্রতার তার আব্বুর পাশে বসে আব্বুর হাত ধরে আদুরে গলায় বলল, আব্বু, তুমি এমন গম্ভীর ভাবে বলছো কেন? নিশি কি এমন করেছে? নিশাত ভাই কি খারাপ ছেলে নাকি? নিশাত ভাই যথেষ্ট ভালো ছেলে। সুব্রতার আব্বু সুব্রতার মাথায় হাত বুলিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, তাহলে এখন ওদের কি করা যায়? সুব্রতা কিছু না ভেবেই বলে ফেলল, কেন, বিয়ে দিয়ে দাও। শুভ্র এতক্ষণ চুপ করে সুব্রতার কথা শুনছিল। সুব্রতার কথায় শুভ্রের মুখে কিঞ্চিত হাসির রেখা দেখা দিল। শুভ্র সুব্রতার সাথে তাল মিলিয়ে বলল, এটাই করা উচিত। তাহলে বরং এখনই কাজে এনে বিয়ে করিয়ে দেই। সুব্রতা অবাক কণ্ঠে বলল, এত তাড়াহুড়ো কিসের? এটা বাড়ির বড়দের শর্ত, বিয়ে করলে এখনই করা লাগবে। নিশি চোখ মুখ কালো করে বলল, আমি একা বিয়ে করব না। সুব্রতা ভ্রু কুঁচকে বলল, একা বিয়ে করবি না মানে কি? নিশি ইতস্তত করে বেশ কিছুক্ষণ পর বলল, তোকেও বিয়ে করতে হবে। আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নাই। তোর মন চাইলে বিয়ে কর, না করলে নাই, কিন্তু এর মধ্যে আমাকে একদম জড়াবি না। সুব্রতার আম্মু সুব্রতার উদ্দেশ্যে বলল, বিয়ে তো করতেই হবে। সুব্রতা কিছু বলার আগে সুব্রতার আব্বু গম্ভীর গলায় বলল, নিশির সাথে নিশাতের আর সুব্রতার সাথে শুভ্রের বিয়ে হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আজকেই কাজে ডেকে বিয়ে পড়ানো হবে। সুব্রতা আর নিশি রুমে বসে আছে। ওদের সামনে ভারী ভারী শাড়ি আর সাজের সরঞ্জাম। সুব্রতা মুখ ফুলিয়ে বসে আছে। নিশির আনন্দের সীমা নেই। সুব্রতা রাগী ভাব নিয়ে বলল, আমি শিওর শুভ্র ভাইয়ের জন্য এসব হচ্ছে। নিশি ভ্রু কুঁচকে বলল, খারাপ কিছু তো করেনি। তার জন্য তো ভালোই হয়েছে। যা হওয়ার তা আমার হবে। আমার সুখের জীবনটা শেষ হতে চললো বলে। শুভ্রের আম্মু সুব্রতার রুমে এসে তাড়াহুড়ো করে বলল, তোরা এখনো বসে আছিস? কিছুক্ষণ পর কাজে চলে আসবে, তাড়াতাড়ি রেডি হতে হবে তো। সুব্রতা শুভ্রের আম্মুকে জড়িয়ে ধরে বলল, মামনি, আমি বিয়ে করব না। কেন? আমার ছেলে বুঝি খুব খারাপ? খুব মানে প্রচন্ড খারাপ। আমার ছেলের সাথে সংসার করে দেখিস, তোর পুরোই ধারণা পাল্টে যাবে। সুব্রতা মুখ ফুলিয়ে বসে রইল। শুভ্রের আম্মু প্রথমে নিশিকে সাজিয়ে দিল, তারপর সুব্রতাকে। সাজানোর কাজ শেষ করে উনি বাসায় চলে গেলেন। রাত 8টার দিকে কাজী আসলো।
ওদের বিয়ের কাজ সম্পূর্ণ করা হলো। বিদায়ের সময় নিশি কান্না করতে করতে গেল, কিন্তু সুব্রতা মুখ খুলিয়ে বসে রইল। কান্নার ছিটে ফোঁটা আভাসও দেখা গেল না। নিশি মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। নিশাত রুমে এসে দরজা বন্ধ করলো। নিশি বিছানা থেকে নেমে নিশাত সালাম করলো। নিশাত নিশিকে জড়িয়ে ধরে বলল, অবশেষে তুমি আমার, একান্তই আমার। নিশি প্রাপ্তির হাসি হাসলো। পরক্ষণে নিশাতকে ছেড়ে দিয়ে অভিমানের সুরে বলল, আজকে সারাদিন মোবাইলটা বন্ধ করে রেখেছিলেন কেন? জানেন আমার কত চিন্তা হচ্ছিল। নিশাত নিশিকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে নিশির কাঁধে থুতনি রেখে বলল, আজকে তোমার সাথে কলে কথা না বলে সামনাসামনি কথা বলতে চাইছিলাম, তাই ফোনটা বন্ধ করে রেখেছিলাম। আমার মনে কষ্ট হয়েছিল। নিশাত নিশিকে সামনে ঘুরিয়ে কানে ধরে বলল, এই দেখো, কানে ধরছি, আর কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। নিশি মুচকি এসে নিশাতকে জড়িয়ে ধরল। সুব্রতা ভারী শাড়ি বদলে সুতির একটা শাড়ি পরেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। শুভ্র রুমে এসে সুব্রতাকে দেখে বলল, কপাল করে একটা দোষী বউ পেয়েছি। নতুন বউ কোথায় লজ্জায় বিছানায় জড়সড় হয়ে বসে থাকবে তা না, শাড়ি বদলে সারা রুম হেঁটে বেড়াচ্ছে। সুব্রতা পেছন ফিরে বলল, তাতে আপনার কি? শুভ্র বিছানায় আয়েশি ভঙ্গিতে বসে বলল, আমার কিছুই না। তুই আসার সময় কান্না করলি না কেন? নিশি কত কান্না করলো আর তুই নাচতে নাচতে চলে আসলি। সুব্রতা চুলগুলো খোঁপা করে শুভ্রের সামনে এসে কোমরে হাত রেখে বলল, কাঁদবো কেন? বাসায় যেতে মাত্র 5 মিনিট লাগে। আমার যখন ইচ্ছা তখন বাসায় যেতে পারবো। আপনি বরং আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিন, তখন দেখবেন কান্নাকাটি করি কিনা। শুভ্র সুব্রতার হাত ধরে টান দিয়ে সুব্রতাকে কোলে বসে রাগী কণ্ঠে বলল, অন্য কারোর সাথে বিয়ে দেবো মানে? তুই শুধুই আমার। তুই চাইলেও আমার কাছ থেকে কখন আলাদা করতে পারবি না। সারা জীবন আমার সাথে কাটাতে হবে। তুই আমার এক আকাশ সুখ। শুভ্র চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করে শীতল কণ্ঠে বলল, আমি তুমিহীনা শূন্য, তুমিময় পরিপূর্ণ।